হ্যালো। কি অবস্থা সবার? আমাদের উপস্থিতি আজকে তো অনেক কম, মাত্র 13 জন। কি বলেন, 20 মিনিট হয়ে গেছে, এরপরেও যদি আমরা 13 না 12 জনই বলতে হবে। আমি তো দুইটা ডিভাইস থেকে ঢুকছি। তো আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? जी सर। जी सर। जी सर क्लियर। আমরা আপনাদের আমার মনে হয় আর কারো অ্যাকাউন্ট খোলার বাকি নাই। আমাদের একজনের সমস্যা ছিল, কি ওনার আব্দুল ওয়াহিদ নাম নাকি, উনি তো করে ফেলছে গত ক্লাসে। আপনাদের সাথে মনে হয় প্র্যাকটিস সেশনে মনে হয় উনি করে ফেলছেন, উনি একটা কাজও করছে বলছে। তার মানে হচ্ছে আমাদের সবারই অ্যাকাউন্ট ক্লিয়ার, ঠিক না? এখন হচ্ছে কাজ করবেন। কাজ করার জন্য আসলে আমরা সরাসরি তেমন সহযোগিতা না করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে কি, এটা আসলে আপনি নিজে আপনার স্কিল ইমপ্রুভের জন্য একটা কাজ দেখবেন, কাজের যে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন দেখে বুঝে কাজ করার এবিলিটি আপনার থাকতে হবে। ওইটা হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে বিভিন্ন বিষয় সম্বন্ধে। যদি না বুঝেন ইউটিউবে সার্চ করতে হবে। মানে ওইগুলা থেকে আপনি কাজের ধরনগুলো সম্বন্ধে ধারণা নেন যে কী কাজ কীভাবে করতে হয়। এটা কিছু কাজ হয়তো জটিল, আপনি পারবেন না, কিন্তু ট্রাই করবেন। একটু কিছু কাজ আপনি সাবমিট করেন, আনস্যাটিসফাই হইলে হোক, অসুবিধা নাই, কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। ভিন্ন ভিন্ন কাজ ট্রাই করেন। আফটার অল কিছু না কিছু আপনি শিখবেন। একটা কাজ করতে গেলে ওই কাজ থেকেই আপনি অনেক জিনিস শিখবেন। দেখেন, আমরা মাইক্রোওয়ার্ডে কাজ করতে গিয়ে কিভাবে স্ক্রিনশট রাখতে হয় অনলাইনে, লিঙ্ক কিভাবে দিতে হয়, এ ধরনের আরও অনেক কাজ আমরা শিখে ফেলতেছি, ঠিক না? এটা আসলে ইনডাইরেক্টলি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ। মাইক্রো ওয়ার্কারের ম্যাক্সিমাম কাজই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। আমাদের গ্রাফিক্সের সাথে এটার মিল পাবেন না। গ্রাফিক্স তো এগুলো আসলে প্রফেশনাল কাজ। এই কাজগুলা ছোটো ছোটো কাজ না, যে জন্য মাইক্রো ওয়ার্কার এই কাজগুলো দেওয়া হয় না। তো কম্পিউটার আসলে প্রত্যেক সাবজেক্টের সাথে রিলেটেড। যারা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে তারাও গ্রাফিক্স জানতে হয়। যারা গ্রাফিক্সে কাজ করে তাদেরও ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডিজাইন সম্বন্ধে একটা স্ট্যান্ডার্ড নলেজ থাকতে হয়। বুঝতে পারছেন? হ্যালো। जी सर। এটা এরকম আর কি, যে আপনি যদিও ব্যাটসম্যান হন, মাঝে মাঝে আপনার বোলিং করতে হতে পারে। বোলিংয়ের মিনিমাম একটা ধারণা থাকতে হবে। তারপরে কিপিংয়েরও একটু ধারণা থাকতে হয়। ওরা কিন্তু, কারণ একজন কি নিয়মিত কিপার হঠাৎ করে ইনজুর হয়ে গেল, তো ব্যাকআপের দেওয়ার জন্য তো আরেকজন দাঁড়াইতে হবে, ঠিক না? जी सर। তো অনেকটা এরকম আর কি, যে আপনি যদি ক্রিকেট খেলেন, শুধুমাত্র বোলার হন তাইলে হবে না। আপনার ব্যাটিং সম্বন্ধেও কিছুটা ট্রেনিং থাকতে হবে, ফিল্ডিংয়েও থাকতে হবে, কিপিংয়েও থাকতে হবে। হয়তো স্পেশালিস্ট বোলার আপনি না, স্পেশালিস্ট উইকেট কিপার না, কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের জন্য আপনি মিনিমাম ধারণা থাকতে হবে, ঠিক না? ওইটা এরকমই আর কি, যে আপনার স্পেশালিস্ট আপনি গ্রাফিক্স ডিজাইনার, এটা ঠিকই আছে, কিন্তু ওয়েব ডিজাইন কী? কারণ আপনাকে ওয়েব ডিজাইনের জন্যই তো অনেক সময় গ্রাফিক্সে কাজ করে দিতে হবে একজনকে। কারণ ওয়েব ডিজাইনের জন্য কাজ করে দেবেন, আপনি যদি ওয়েব ডিজাইন সম্বন্ধে আপনার স্ট্যান্ডার্ড নলেজ না থাকে, মিনিমাম নলেজ না থাকে, তাহলে কীভাবে কাজ করে দেবেন? কিংবা একজন ডিজিটাল মার্কেটারের জন্য আপনি একটি বিজ্ঞাপন তৈরি করে দিবেন, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের মিনিমাম নলেজ আপনার না থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি একটা ডিজাইন করে দিতে পারবেন না। তো এইগুলোই আর কি। তো এটা আসলে আপনি নিজে কভার করতে হবে। সব কিছু ক্লাস থেকে, ট্রেনারের কাছ থেকে আপনি নিতে পারবেন না। এটার জন্য আপনাকে কম্পিউটারে, ইন্টারনেটে বসে সময় দিতে হবে, গুগলে আপনার টাইম স্পেন্ড করতে হবে, ইউটিউবে টাইম স্পেন্ড করতে হবে। এগুলা আপনার নিজের উদ্যোগেই করতে হবে। আপনি যদি মনে করেন জাস্ট 48 ঘন্টায় একটা ক্লাস করব আর আমি কম্পিউটারের প্রফেশনাল দক্ষ হয়ে যাব, এটা ভুল ধারণা। যারাই কম্পিউটারের দক্ষ তাদের সাথে কথা বললেই আপনি বুঝবেন, তারা যথেষ্ট সময়, অনেকে আছে রাত ভোর করছে, রাত 12টায় বসছে কম্পিউটারে, ফজরের পরে নাস্তা করে ঘুমাইছে। তো মাঝে মাঝে প্রতিদিন তো আপনি এভাবে করতে পারবেন না। যখন মনে করলেন যে পরের দিন আপনার কোনো কাজ নেই, আপনি ফ্রি আছেন,
ঘুমাইতে পারবেন, সারা রাত প্র্যাকটিস করেন, বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন, টানা লং টাইম কাটাকাটি করার কম্পিউটারের জন্য জরুরি, বুঝছেন? তো মাঝে মাঝে আপনি 4, 5, 6 ঘন্টা টানা কম্পিউটারে বসলেন, তো এইভাবে আপনাকে প্ল্যান করতে হবে কিভাবে আপনি আগে আগাবেন, কারণ এটা আপনার একটা প্রফেশন, একটা ফিউচার, এখানে আপনার রুটি রুজির একটা বিষয়, বুঝছেন? এটা যদি আপনি দক্ষ হয়ে যান, আপনার জীবিকা নির্বাহ আপনি এটা দিয়েই করতে পারেন চাইলে। আর যদি আপনি সব কিছু উপরে উপরে দেখেন, তাহলে তো কোনো কিছু দিয়েই আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না। আপনার টাকা মাস শেষে আরেকজনের কাছে টাকা ধার চাইতে হবে, সহযোগিতা চাইতে হবে। তো নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমরা মনে করি যে এই প্ল্যাটফর্মটা আপনার জন্য গুড একটা অপরচুনিটি। আপনি যদি সিরিয়াসলি এটাকে গ্রহণ করেন, ওইভাবে যদি আপনি খোঁজাখুঁজি করেন, অনেকের এরকম ধারণা আছে যে আমি হয়তো কম্পিউটারে পারবো না, আমার হয়তো এরকম অভিজ্ঞতা নাই, অন্যজন ধরেন আশরাফ ভাই অনেক অভিজ্ঞ, আমি দুর্বল, এরকম অনেকের অনেক হীনমন্যতায় কাজ করতে পারে। তো আমরা যেটা বলি যে এখানে অভিজ্ঞ কিংবা দক্ষ, সে তো এমনি এমনি দক্ষ হয়ে আসে নাই, সেও এই সময় দিছে, এই জন্য দক্ষ হয়েছে। তো আপনিও যদি সময় দেন, 6 মাস পরে আপনাকে অন্য দেখে বলবে যে আপনি দক্ষ, সে দক্ষ না, ঠিক না? তো আপনারা এটাকে সিরিয়াসলি নেন। আপনাদের যে ঘাটতিগুলো আছে, যেটা আপনি বুঝেন না, যে সমস্যাগুলো আছে, ওইগুলা ফিল আপ করার চেষ্টা করেন। এখন অনলাইনের যুগে আপনার যে কোনো সমস্যার জন্য 2 মাইল 10 মাইল হেঁটে যেতে হচ্ছে না কারো কাছে, দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে না কোনো বিষয় জানার জন্য। এই যে আমরা একটা অপরচুনিটি পাইছি, এটার যদি আমরা সদ্ব্যবহার না করি, আমরা যদি একটা প্রবলেম হওয়ার পরে কম্পিউটার বন্ধ করে গিয়ে ঘুমিয়ে থাকি যে এই প্রবলেম আমি পারবো না এখন আর, তাহলে এটা হবে না। আপনাকে লেগে থাকতে হবে। প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, কারো হেল্প না নিয়েও আপনি পারেন, তারপরে হেল্প তো নিতেও পারেন, দুটোই একই। তো আপনাদের মধ্যে যাদের বেসিক কম্পিউটারের নলেজ কম, তাদের কাজ হচ্ছে তারা ওভারটাইম কাজ করতে হবে, খুবই স্বাভাবিক বিষয়। আপনার যদি বেসিক দক্ষতা ভালো থাকে, আপনি শুধু ক্লাস করবেন, একটু প্র্যাকটিস করবেন। আর যার বেসিক নলেজ কম, তাদের কি করতে হবে? ওভারটাইম কাজ করতে হবে, এক্সট্রা সময়ে বসে আপনি এটা নিয়ে কাটাইতে হবে। আর আমাদের মধ্যে অনেকে এরকম আছেন, আমরা তো সবাই বেকার এরকম না যে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকবো, আমাদের অনেক কাজকর্ম আছে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে। ম্যাক্সিমামই আমরা এখানে অ্যাডাল্ট, অনেকে হয়তো বিবাহিত, কিংবা না হইলেও মা বাবার দায়িত্ব আছে, মাস শেষে টাকার প্রয়োজন আছে। এরকম কম্পিউটার নিয়ে বসে থাকার মতো বিলাসিতা আপনি করতে পারবেন না হয়তো অনেকে। তো তাদের জন্য আমাদের যেটা পরামর্শ হচ্ছে যে আপনাকে একটা বড় কিছু অর্জন করতে হলে কিছুটা ত্যাগ করতে হয়, ঠিক না? তো আমরা এরকম বলি যে আপনাকে যদি একটা বিজনেস করতে চান, আপনাকে তো প্রথমে পুঁজি লাগবে, ইনভেস্ট করতে হবে, ঠিক না? একটা পানের দোকান দিতে হলে আপনাকে 10-20 হাজার টাকা ইনভেস্ট করতে হয়। তো আপনিও যদি এখানে আপনার সময়, মেধা এবং কিছুটা মানিরও ইনভেস্টের ব্যাপার আছে, আপনার কম্পিউটার নষ্ট, ওই জন্য যদি আপনি বসে থাকেন, তাহলে তো হবে না। আপনাকে এখানে আপনি 10-20 হাজার ইনভেস্ট করেন, 200-300 ঘন্টা ইনভেস্ট করেন, দেখবেন আপনি এটার রেজাল্ট পাবেন। আমরা একটা বিজনেসে 2-3 লাখ টাকা ইনভেস্ট করি, 2 বছর পরে হয়তো দেখা যেতে পারে 2 লাখ টাকাও নাই, 2 বছরও বেকার খাটছেন আপনি। এরকম হয় না? অহরহ হচ্ছে এরকম। জি স্যার। তো যদি আপনি একটা বিজনেসে 1 লক্ষ টাকা খাটিয়ে 1 বছর পরে আপনি রেজাল্ট 0 হয়, তাহলে এখানে আপনি 20,000-30 হাজার কেন ইনভেস্ট করবেন না? কারণ এটা রেজাল্ট 0 হবে না, এটা তো আমরা নিশ্চিত লিখে দিতে পারি, কারণ এটা টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল কাজের সুবিধা কি আপনাদের বলি। আমাদের এখানে হুজুর 2 জন আছেন, কি আব্দুল ওয়াহিদ কি আছেন? জি স্যার। আচ্ছা, আমরা অনেকে আছে হাফিজিতে ভর্তি হয়, ঠিক না? হাফিজি মাদ্রাসায় যখন ভর্তি হয়, সবাই কি 30 পারা মুখস্থ করে পূর্ণাঙ্গ হাফিজ হতে পারে? জি না স্যার। তো কেউ হয়তো 2 পারা শিখলো, কেউ হয়তো আমপারা, কেউ হয়তো 10 পারা। কিন্তু এই যে কেউ যদি 10 পারা শিখেও আর না পারে, তারও তো কিন্তু জব আছে। একটা খতমে যখন সে যায়, সে কী করে প্রথম রাতে যারা কম পারে তাদেরকে দেওয়া হয় যে তোমরা ঠিক আছে, প্রথম 10 পারা এদেরকে দিয়ে দেওয়া হয়, শেষের পারাগুলা যারা অভিজ্ঞ তারা পড়ে, ঠিক না? জি স্যার। এই যে ডিস্ট্রিবিউট, আপনি যদি কম্পিউটারে এসে কম্পিউটারে পুরা হাফিজ হতে নাও পারেন, শুধু আমপারাই যদি কম্পিউটারে শিখেন, তাহলেও আপনার কাজ আছে, প্রথম রাতের কাজ আপনার কাছে আছে। কারণ আমরা এখানে সবসময় বায়াররা এক্সপার্ট কম্পিউটার খুঁজায় না। কেন জানেন? কারণ আপনার যখন সর্দি কাশি হবে, আপনি কি এমবিবিএসের কাছে যাবেন 700 টাকা 800 টাকা ভিজিট দিয়ে?
যাবেন না। তো সেম কম্পিউটারে ছোটোখাটো কাজের জন্য কেউ এক্সপার্টের কাছে যায় না, কারণ এক্সপার্টের ভিজিট বেশি। আপনার সর্দি হইলেও এখানে আপনি 700 টাকা ভিজিট দিয়ে দিতে হবে, ঠিক না? তখন কি এলএমএফ ডাক্তারের কাছে যাই, ফার্মেসির কাছে যাই। তো এভাবে আপনার কাছেও লোক আসবে। আপনি যদি খুব বেশি কম্পিউটার না জানেন, আপনি যা জানবেন ওইটা দিয়েও আপনার উপার্জন করা সম্ভব, কারণ সব সময় সবাই এক্সপার্ট খুঁজায় না। আমরা একটা ভালো কাপড় হইলে, যদি আমি মনে করেন 1000 টাকা গজ এরকম একটা কাপড় যদি আমি কিনি, আমি সিলেটের বেস্ট টেইলারের কাছে যাব, ঠিক না? কিন্তু আমি যদি সস্তা একটা কাপড় পাই, কেউ গিফট দেয়, ওইটার জন্য আমি ভালো টেইলারের কাছে যাব না। আমি তখন খুঁজাবো গলির একজন টেইলার, ঠিক না? তার মানে গলির টেইলারেরও প্রয়োজন আছে। আমি বলছি না আপনারা গলির টেইলার হন, আপনারা ভালো উন্নত মানের টেইলার হবেন, কিন্তু তার মানে এই না যে আপনি যদি উন্নত মানের টেইলার হতে না পারেন তাইলে আপনি বেকার হয়ে যাবেন, এরকম কিছু না। এখানে ইনভেস্ট করলে আপনি কোনো না কোনো পর্যায়ে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। এটা আসলে এমন একটা মাধ্যম, এটা তো হাতের কাজ। আপনি যাই শিখুন না কেন, আপনি এক্সপার্ট না হন, মাঝামাঝি হন, মোটামুটি হন, ওইটা দিয়েও আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন, আপনি কোনো দিন বেকার থাকবেন না। কম্পিউটার হচ্ছে এরকম একটা মেশিন, ফিউচার একটা মেশিন। আপনার আজ থেকে 10 বছর, আজকে যদি আপনি কম্পিউটার শুরু করেন, 10 বছর পরে নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা হয়ে যাবে 10 বছরের অভিজ্ঞতা। তখন আপনার ভ্যালু অন্যরকম থাকবে, বুঝতে পারছেন? তো আপনি শুরু করেন একটু সিরিয়াসলি, আপনারা বিষয়টাকে সিরিয়াসলি যদি নেন, এটার ফল পাবেন 2-4 বছর পরে। তাৎক্ষণিক ফল সবসময় পাওয়া যায় না। আজকে একটা গাছ লাগাইলে আজকেই আমরা ফল পাই না, সময় লাগে পাইতে, ঠিক না? তো আপনারা শুরু করেন, আশা করা যায় আমরা সাকসেসফুল হব। আপনাদের আমরা যতটুকু পারা যায়, শুধু এলইডিপি না, এলইডিপি ছাড়াও আমার নিজের প্রতিষ্ঠান আছে। ইন ফিউচারে আপনাদের আমি আরও বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, জব অপরচুনিটির জন্য হেল্প করতে পারি। কারণ আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন ধরে আসি, বুঝছেন, প্রায় 19-20 বছর ধরে আসি। আমার অনেক প্রতিষ্ঠানের সাথে পরিচয় আছে, অনেকেই আমার কাছে চায় যে আপনার কাছে কি কম্পিউটার এক্সপার্ট কেউ আছে, এরকম আছে, চাকরি দেওয়ার জন্য খুঁজায় আমাদের প্রতিষ্ঠানে আসে। তো আমরা আপনাদের রেফার করতে পারি যে আমার কাছে এই 5 জন লোক আছে, ওরা কম্পিউটারে দক্ষ। এক্সপার্ট মানুষের আসলে রেফার করতে হয় না, এটা বললাম আর কি আপনাদের সান্ত্বনার জন্য। আপনার যদি দক্ষতা থাকে, আপনাকে লোক খুঁজাবে, আপনি কখনো কাউকে খুঁজে দিতে হবে না যে আমাকে একটা চাকরি দেন, আমি কম্পিউটারে দক্ষ, এটা বলতে হবে না। আপনাকে অনেকে খুঁজাবে, ভাই আপনি কি ফ্রি আছেন, আসেন। তো যাই হোক, আমরা মাইক্রো ওয়ার্কারে আজকে যাচ্ছি না। আজকে হয়েছে কি, আমাদের তো একটা ট্যুর আছে, বলছিলাম আপনাদের ট্যুর নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি আমি, বুঝছেন। ওইখানে সম্পূর্ণ একাই আমার করতে হচ্ছে। ওই ব্যাচগুলার বেশিরভাগ স্টুডেন্টরা থাকে একটু দূরে, সিলেটের বাইরে। এই জন্য সিলেটের কাজগুলা আমাদের টি শার্ট প্রিন্ট, ব্যানার প্রিন্ট, স্ট্যান্ড, মাইক্রোফোন, স্পিকার, গাড়ি ভাড়া, এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলা আসলে ম্যাক্সিমামই একা করতে হচ্ছে আমার। তো সব কিছু আপনারা কোথায় যাচ্ছেন ঘুরে? আমরা আসলে এক্সেলসিওর সিলেট মেইনলি, আসলে আমরা ট্যুরটা মেইন না, মানে অনেক দূরে যাচ্ছি না, কারণ এখানে তো অনেক মেয়েরাও আছেন আর এখন দিন ছুটো। আর যারা আমাদের ট্যুরে জয়েন করবেন, কেউ হবিগঞ্জ থেকে, কেউ মৌলিবাজার থেকে, কেউ সুনামগঞ্জ থেকে, ওরা আস্তে আস্তেই হয়ে যাবে 10টা-11টা। তো এখান থেকে যদি আমরা বিছনাকান্দি পরে 11টার সময় শুরু করি যাওয়া, রাস্তায় আমাদের টাইম শেষ হয়ে যাবে, ঠিক না? যে জন্য আমরা কাছাকাছি একটা জায়গা চয়েস করছি, জাকারিয়া সিটি। ওইখানে আমরা মূলত একটা প্রোগ্রাম করব, কুইজ প্রতিযোগিতা, তারপরে আরও বিভিন্ন ছোটোখাটো ইভেন্ট করব। মেইন কাজ হচ্ছে আমরা আসলে গেট টুগেদার, সবার সাথে সবাই পরিচিত হওয়া, অনলাইনে ক্লাস, আমরা তো কেউ কাউকে দেখি না, তো এই পরিচয় হওয়াটাই মেইন উদ্দেশ্য। আর আমরা এর আগে আমরা কিছু কম্পিটিশন করছিলাম, লোগো কম্পিটিশন, এরকম কিছু কম্পিটিশন, ওইগুলার পুরস্কার বিতরণ করা হবে আর কি তখন, এইসব মিলিয়ে আর কি। তো আপনাদেরও আর হবে। আমাদের কি কেমন রকম স্যার ওই অনুষ্ঠান কোনো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই তো ফটোশপে আরও কিছু ক্লাস করার পরে আপনাদের আমরা বিভিন্ন দিয়ে দেবো, কুইজ দিয়ে দেবো। কম্পিটিশনের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দেবো। যেমন সবাইকে বলবো একটা ছবি দিয়ে ডিজাইন করার জন্য, যার ডিজাইন বেস্ট হবে প্রথম 3 জনকে আমরা পুরস্কার দিব। এইভাবে আমরা প্রথমে আগ থেকেই আমরা কিছু আয়োজন করব বিভিন্ন প্রতিযোগিতার। ওই আয়োজন করে করে শেষ দিকে আমরা, এখন শীতের সময়, এখনই আসলে পারফেক্ট সুযোগ। আমরা দেখি আমরা এই মাসের শেষের দিকে আপনাদের নিয়ে শীতের সময় স্যার অনুষ্ঠান খুব ভালো হচ্ছে স্যার। হ্যাঁ, এই মাসের শেষের দিকে আমরা আয়োজন করে ফেলবো, কারণ আমরা তো আসলে ফটোশপের তেমন কিছু করি নাই এখনো।
আর একটু আগাই আমরা, আর এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই আপনাদের সাথে আমরা কথা বলা শুরু করব কিভাবে কি করা যায়। ট্যুর দরকার আসলে, সবাই সবার সাথে পরিচিত হইলেন এবং আগ্রহ বাড়বে আপনাদের কাজ করার জন্য, ঠিক না? ইয়েস স্যার। আপনারা মেন্টালি প্রিপারেশন নেন। প্রথমে আমরা একটা কম্পিটিশন দেব, আমরা যে ক্লাসগুলো করব ক্লাসের উপরে ভিত্তি করে সবাই কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। তারপরে সরাসরিও কুইজ থাকে আমাদের এখানে। আমরা একটা মজার কুইজের আয়োজন করবো। এটা কীরকম দেখেন, আমাদের টোটাল স্টুডেন্ট থেকে আমরা 4টা গ্রুপ করব, বুঝছেন? গ্রুপ করে ধরেন আমরা গ্রুপগুলোর নাম থাকবে সব এই বিভিন্ন গ্রহের নাম, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম 4টা গ্রুপ থাকবে। এবং আমরা একটা প্রশ্ন ব্যাংক থাকবে আমাদের। আমরা প্রত্যেকের ধরেন একটা জিজ্ঞেস করব একটা গ্রুপকে যে আপনারা কী বিষয়ে প্রশ্ন শুনতে চান, গ্রাফিক্সের প্রশ্ন নাকি টোটাল কম্পিউটার নাকি ইন্টারনেট বিষয়ে নাকি সাধারণ জ্ঞান বিষয়ে। তো ওরা প্রথমে ওদের চয়েস করবে কোন ধরনের প্রশ্ন চায় ওরা। এরপরে আমরা প্রশ্ন করব। এই যে দেখছেন কুইজ প্রতিযোগিতা হয় বিভিন্ন টিভিতে, হ্যাঁ ওই রকম একটা আয়োজন থাকবে আমাদের, একটা আয়োজন থাকবে আমাদের। হ্যাঁ, তারপরে তো আমাদের আরও বিভিন্ন ইভেন্ট, গান আবৃত্তি যে যেভাবে পারে ওগুলো আমরা স্পিকার টিকার থাকবে, সব কিছু মিলিয়ে আসলে ভালোই হবে। আমরা প্রথমটা করে নেই শুক্রবারে, নেক্সট শুক্রবারে আমাদের প্রোগ্রামটা, তারপরে আপনাদের সাথে কথা শুরু করব। ঠিক আছে, তাইলে আমরা হ্যাঁ আপনারা রেডি হন, মেন্টালি প্রিপারেশন নেন। আপনাদের মানে বিভিন্ন মতামত নেব আমরা, আপনারা কি চাচ্ছেন, কিভাবে কি করতে চান, কোথায় যেতে চান। আমাদের এই বেজে যেহেতু ছেলেরাই সব, আমরা আসলে চাইলে দূরে যেতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি অনেকে দূর থেকে আসে, তো আস্তে আস্তে একজনের যাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে দেখি আমরা সবার সাথে কথা বলবো কোথায় যাওয়া যায়। আমার তো স্যার দূরে যাওয়ার ইচ্ছা স্যার, আরে যা আছে সব দেখা হইতেছে। তো সুনামগঞ্জের দিকে যাই, হাওড় টাওয়ার আছে, ওখানে পাখি আছে। হ্যাঁ স্যার, সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওড়, হ্যাঁ ওইদিকে গেলে মৌলভীবাজার তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ মৌলভীবাজার, সুনামগঞ্জ, যে কোনো জায়গায় যেতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমরা মেজরিটির মতামত নিয়েই ঠিক করব, বুঝছেন, সমস্যা নাই। তো আজকে ক্লাসটা আমি একটু সংক্ষিপ্ত করব, তো এই জন্য আমি আর আলোচনায় যাচ্ছি না এখন। আমরা মোটামুটি 23 জন হয়ে গেছি। আমি আজকে ফটোশপের কিছু কাজ দেখাই আপনাদের। আজকে আমরা মাইক্রো ওয়ার্কার নিয়ে আর কথা বলবো না, এটা আপনারা কথা বলবেন। আজকে ক্লাস আমরা শুরু করে দিই। আমি শেয়ারে যাচ্ছি। সবাই কি অ্যাটেন্ডেন্স দিবেন? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমারটা অ্যাটেন্ডেন্স কি দেওয়া হচ্ছে দেখ। অ্যাটেন্ডেন্স হুম 23 জনের সবারই দেওয়া হয়ে গেছে, দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। ওরা তো এই মাত্র আরেকজনে দিছে, 24 জন হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমরা ক্লাসে যাচ্ছি আজকে। এগুলো একটা পিকচার নেই। এগুলো হচ্ছে রিয়েল পিকচার, বুঝছেন, নাসার হাবল টেলিস্কোপ থেকে তোলা মহাকাশের ছবি, বুঝছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা আপনারা কি একটা ছবিকে ডাবল করতে পারেন, দুইটা করতে পারেন, এটা লেয়ার ডুপ্লিকেট। আর দুই ধরনের ডাবল, দুইটা করা যায়, ছবি দুইটা করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে কি যে একই পেজের মধ্যে ডাবল করা তো এক জিনিস, আপনি যদি চান এখানে আরেকটা ডকুমেন্ট ওপেন করবেন, এটা করার জন্য আপনি দেখেন এখানে ইমেজের মধ্যে, যারা পারেন না একটু দেখেন, ইমেজের মধ্যে ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেটে ক্লিক করে যদি আপনি
নাম লিখতে পারেন চাইলে কিছু। ওকে দিয়ে দিলেন, এই 2টা পেজ ওপেন হয়ে গেল। দুইটা পেজ আসলে আমি কেন ওপেন করলাম দেখেন, আপনি যদি চান যে এই ছবি থেকে কিছু কেটে এখানে আনবেন, সাইজটা সেম রাখার জন্য আমি আরেকটা কপি করে এটা ডিলিট করে দিলাম। এটার ভিতরে পিছনে যা আছে সব ডিলিট করে দিছি, কন্ট্রোল এ তারপরে ডিলিট, বুঝছেন? মানে সাইজটা সিমিলার থাকলো আর কি। সিমিলার থাকলে কি হয় যে আপনি এখান থেকে যদি কিছু কেটে নিয়ে আসেন, তাইলে এখানে আপনি আনলে ওই সাইজটার সাথে অ্যাডজাস্ট হবে, একই সাইজ পাইবেন, ঠিক না? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম সবাই বলেন তো? ফটোশপের সর্বশেষ ক্লাসে আমাদের কি ছিল? আমরা কি ট্রান্সফর্মের কাজ দেখছিলাম? যে স্যার দেখছিলাম ফেদারের কাজ ছিল লাস্টে। হ্যাঁ, তো আপনাদের কি এখান থেকে কিছু দেখাই লইছে এই জায়গার মধ্যে থেকে? না স্যার। জি না স্যার। ঠিক আছে, আজকে আমরা ট্রান্সফর্ম দেখি। জি না স্যার। এই টুলসে আমরা পড়ে যাব, আজকে আমরা ট্রান্সফর্মের কাজটা দেখি। ট্রান্সফর্ম মানে কি? কয়েকটা ছবি নিয়ে আসি আমাদের ব্যবহারের সুবিধার জন্য। বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করি। এই যে জুম ছোট বড় করা, বুঝছেন? এটার একটা বিষয় দেখেন, আপনি যদি কোনো জুম ছোট বড় করতে চান, যে আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমরা আধা ঘন্টা পরে আর অ্যাডমিট নেব না, এটা বলছি। হ্যালো, জি স্যার বলছিলেন। জি স্যার বলছিলেন স্যার বলছিলেন। আমরা আসলে চাচ্ছি যে আধা ঘন্টা পরে কেউ আসে, মনে হচ্ছে যে উনি আসলে ক্লাসের প্রতি ওনার গুরুত্ব কম। আর এটা তো আমরা রিস্কায় আসি না যে গাড়ি পাই নাই কিংবা এরকম কোনো সমস্যা। আপনি যে অবস্থায় আছেন ক্লাসে ঢুকতে পারেন, মোবাইল দিয়ে বলেন আর কম্পিউটার দিয়ে বলেন, ঠিক না? এটা খুব ইজি বিষয়। তারপরে যদি আপনি আধা ঘন্টা লেট করেন তাহলে তো আপনাকে অ্যাডমিট না দেওয়াই ভালো। তো আমরা আব্দুর রাজ্জাক ভাই আসছেন, উনি একটু সিনিয়র মানুষ, ওনাকে আমরা অ্যাডমিট দিয়ে দিলাম। জি স্যার। জি স্যার। তো যাই হোক, আমরা আব্দুর রাজ্জাক ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আসলে আমার লেট হয়ে গেছে, ওই যে এখন তো স্কুলে অ্যাসাইনমেন্ট জমা নিতে হচ্ছে স্যার, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। স্কুলে যাওয়া আসা করতে হয় তো এখন, জি, এই একটা সমস্যার মধ্যে পড়ছে। মানে স্কুল খোলা নাই স্যার, কিন্তু ঠিকই আমাদের হ্যাঁ, স্কুলে ডিউটি যেতে দিতে হয়, হচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, প্রতিদিন যেতে হয় স্যার, শুক্রবার বাদে। স্কুল থেকে ঢুকে যাবেন মোবাইলে প্রথমে কিছু সময় স্টার্টিং এ। না, রাস্তায় ছিলাম স্যার, ও মানে আচ্ছা, গাড়িতে ছিলাম তো। আচ্ছা ঠিক আছে। গাড়িতে থাকলেও আপনি চাইলে মোবাইলে ঢুকে হেডফোন লাগিয়ে কানের মধ্যে আমাদের কথা শুনতে পারেন। তা ঠিক আছে স্যার। আমাদের অনেক স্টুডেন্টই আছে, আমার অন্যান্য ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, ওরা যেখানেই তার ক্লাসের সময় হেডফোন লাগিয়ে ঢুকে যায়, ফাঁকে ফাঁকে এটা থাকে অবশ্য আর কি, ঠিক স্যার, আউট হেডফোন হয় নিয়ে এই না। গেছিলাম না। হ্যাঁ, জি স্যার, এটা ঠিক আছে, আমি হেডফোনটা নিয়ে গেছিলাম না তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আপনারা মানে আধা ঘন্টার মধ্যে আপনি একবার ঢুকে যাবেন, তখন আপনার ঢুকার পারমিশন লাগবে না আর। একবার ঢুকলে এটা তো জানেন, পরের বার ঢুকতে আর পারমিশন লাগে না এই ক্লাসের মধ্যে। জি স্যার, তো আমরা আধা ঘন্টা পরে আমরা এখন ক্লাসের থেকে এটাই করবো স্যার। হ্যাঁ, আধা ঘন্টা পরে তো আমরা ক্লাসের ভিতরে থাকি, তখন আর আমরা আসলে অ্যাডমিট দিতে চাচ্ছি না কাউকে, নতুন কেউ যদি হয়। আর যে জি। ঢুকে বাইর হবে সে তো অটোমেটিকলি ঢুকতে পারবে, আমাদের পারমিশন লাগবে না।
মানে পারমিশন ব্যাপারটা আমরা জি স্যার 30 এখন মিনিট থেকে পরে আর দেব না। এটাই করবো স্যার। জি স্যার এখন থেকে এটাই করবো স্যার। জি আমাদের অনেক স্টুডেন্ট আছে, ওরা কি করে হয়তো মোবাইল কম্পিউটার দিয়ে ঢুকছে ক্লাসে, মোবাইল দিয়ে একবার ঢুকে বাইর হয়ে যায়, মানে পারমিশনটা নিয়ে রাখে আগেই, যাতে যে কোনো সময় তার যদি ইলেকট্রিসিটি চলে যায় মোবাইল দিয়ে ঢোকার জন্য পারমিশন চাইতে না হয়। মানে আপনাদের দুইটা জি স্যার এটা তো ডিভাইস আমি থাকলে, জানতাম না স্যার, এখন বুঝলাম এটা। দুইটা ডিভাইস থাকলে দুইটা ডিভাইস দিয়ে একবার ঢুকে বাইর হয়ে যাবেন, তখন আপনার ওইটা এই সেশনের জন্য পারমিটেড হয়ে গেল। জি স্যার। আমার তো একটা ব্যাচ আছে রাতে, ওরা প্রথমে সবাই দেখা যায় দুইটা দিয়ে ঢুকে পরে আবার একটাতে থেকে যায়, একটা আউট হয়ে যায়। এটা ওরাই আবিষ্কার করছে, আমি বলি নাই ওদের, ওরাই বলছে স্যার আমরা আগে অনুমতি নিয়ে রাখি, যাতে আর মধ্যখানে যদি আমার কোনো কারণে কম্পিউটার অফ করে দিতে হয়, মোবাইলে আমি কানেক্টেড হতে পারি, আপনি বুঝবেন। আমার কোনো সমস্যা ছিল না স্যার, ওই যে স্কুল খোলার কারণে সমস্যাটা। তবে আমরা চেষ্টা করব আপনাদের এই মাসের শেষের দিকে যদি সবাই একমত থাকে ক্লাস রাতে নিয়ে নিতে। জি স্যার, নিলে ভালো হয় স্যার। আমার একটা ব্যাচ আছে, শেষ হয়ে যাবে আরো কিছুদিনের মধ্যে, এই সপ্তাহেই শেষ হবে। শেষ হইলে রাতে একটা জায়গা ফ্রি হয়ে যাবে, তখন আপনাদের জি স্যার এটা সবচেয়ে ভালো কথা। হ্যাঁ তখন আমাদের উপস্থিতিও বাড়বে। জি স্যার, এই যে স্কুলে যেতে হয় এটা থাকে, ওটা দিনের বেলায় তো বিভিন্ন আসলে ঝামেলার মধ্যে আপাতত থাকতে হয়। কিছুদিন করেন, সপ্তাহ 10 দিন করেন, এরপরে আমরা এটা চিন্তা ভাবনা করব। জি স্যার ঠিক আছে, তাইলে ভালো হবে স্যার, রাত্রে হয়ে যাবে। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা দেখতেছি ট্রান্সফর্ম কি? ট্রান্সফর্ম হচ্ছে একটা ছবিকে বিভিন্নভাবে রূপান্তর করা, বুঝছেন? তো আপনাদের মাইক থেকে যাদের নয়েজ আসে, আমি তো দেখতেছি না এখন, আপনারা একে অন্যকে একটু যে বলবেন, কথা বলবেন, কার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, যাতে উনি বন্ধ রাখে। আপনারা একটু সহযোগিতা করবেন ক্লাস পরিচালনার সময়, বুঝছেন? তো ট্রান্সফর্মের ব্যাপারটা দেখেন, আপনি জেনারেলি একটা ছবি, আমাদের ছবিটা দেখা যাচ্ছে, একটা ছবিতে যদি আমি ক্লিক করি, সাইড দিয়ে যে বিন্দুগুলো আসছে, এটা তখন আসে যখন আপনি ট্রান্সফর্ম কন্ট্রোল অ্যাক্টিভ রাখবেন। যদি এটা চেক উঠিয়ে দেন তাহলে এই বিন্দুটা আসে না, ঠিক না? হ্যালো, জি স্যার। জি স্যার, আপনারা দুই একজনের মাইক্রোফোন অন রাখেন, যাদের কাছাকাছি নয়েজ নাই, শব্দ নাই, তো আমাদের ক্লাসের স্পিড বাড়বে, আপনারা কথা বললে নাকি। তো এটা হয় কি জন্য, যে এটা যদি না থাকে আমাদের কাজ করতে অনেক সময় সুবিধা হয়, কারণ অনেক সময় আমাদের বর্ডারটা একুরেট দেখতে হয় কাছাকাছি নিয়ে। তো আমরা যদি এটা শো করা থাকে তাহলে এই বিন্দুর জন্য আমরা কর্নার দেখতে অসুবিধা হয় অনেক সময়, ঠিক না? তো এই জন্য আমরা এটা উঠিয়ে রাখি। তো এটা উঠিয়ে রাখলেও আপনি যদি চান যে এটাকে আপনি রিসাইজ করবেন, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে আসি একবার। কন্ট্রোল টি যখন আমরা চাপবো, আমার এখানে একটা কুকুর আছে, বুঝছেন? আপনারা শব্দ শুনেন মাঝে মাঝে? জি স্যার, মাঝে মধ্যে শোনা যায়। তো কুকুর সম্বন্ধে আপনাদের একটা ঘোষণা দিয়ে রাখি আগে থেকেই, যেটা হচ্ছে আমার একজন ফ্যামিলি মেম্বার আছে, উনি ইংল্যান্ডে থাকেন, উনি একটা হাই অফিসিয়াল জব করেন ইংল্যান্ডে, একটা স্যাটেলাইট কোম্পানিতে। তো উনি বাসা থেকেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ মিটিং কিংবা এগুলাতে অংশগ্রহণ করেন। তো ওনাকে যে নোটিশ দেয় তারা, যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা মিটিংয়ের সময় দুইটা জিনিস ওরা এলাও করে। একটা হচ্ছে কোনো বাচ্চায় যদি এসে শব্দ করে, বাচ্চার কোনো চিৎকার কিংবা কিছু করে, ওইটা সমস্যা নাই, এটা এলাও। আরেকটা হচ্ছে কুকুরের শব্দ, কুকুর যদি চিৎকার করে তাহলে এটার জন্য জবাবদিহি করতে হয় না। আদারওয়াইজ যদি কোনো সাউন্ড হয়, কোনো ডিভাইসে কোনো গান বাজে, কোনো অ্যাডাল্ট মানুষে এসে কোনো কথা বলে, কিংবা আদার যে কোনো নয়েজ ওরা অ্যাকসেপ্ট করে না, এটার জন্য ওনাকে নোটিশ দেবে, কারণ দর্শাতে হবে। কিন্তু শিশু এবং কুকুর এই দুইটার ক্ষেত্রে মাফ, বুঝছেন? তো কুকুরের ক্ষেত্রে কেন স্যার মাফ? ওরা কুকুরকে অনেক বেশি রেসপেক্ট করে, বুঝছেন? ওরা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়ে দেয় অনেক সময়।
জি স্যার একটা ওরা কুকুরের জন্য ওরা কান্নাকাটি করে। একটা কুকুর যদি রাস্তায় লস্ট হয়ে যায়, পুলিশ ধরে মাইকিং করে দিবে একটা কুকুর পাওয়া গেছে। মানুষকে পাইলে এত মাইকিং করবে না, কুকুরকে ওরা অনেক বেশি রেসপেক্ট করে, বুঝছেন? তো যেহেতু ওরা উন্নত কান্ট্রিতে ওরা কুকুর এবং শিশুকে অ্যাকসেপ্ট করে, তো এটা আমি এই জন্য সবাইকে বলি যে আমার এখানেও কুকুর এবং শিশু দুটাই আছে। আমার ছেলে একটা আছে 6 বছরের, এই জন্য আপনাদের দুটার মুখোমুখি হবেন আপনারা মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই স্যার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা যদি এখানে এটা অ্যাক্টিভ না রাখি, তাহলে কোনো সময় যদি আমি এটাকে রিসাইজ করতে চাই, আমি যদি কিবোর্ডে কন্ট্রোল ধরে টি চাপি, তাহলে দেখেন এটা ঠিকই এই বক্সটা আসছে, এটা পার্মানেন্ট না। যখন আপনি অ্যাপ্লাই দিবেন এটা চলে যাবে। তো এভাবে আসলে কমফোর্টেবল কাজ করাটা, কারণ এটা দিলে হয় কি কন্টিনিউয়াস এই বিন্দুটাই আপনাকে দেখাবে। সবসময় তো এই বিন্দুর প্রয়োজন আপনার নাও হতে পারে, ঠিক না? যে জন্য আপনি এটা অফ করে রাখতে পারেন। আচ্ছা, তো এখন দেখেন যদি আপনি এটা অন করেন, এই যে লাইনটা আসছে, জেনারেলি এখানে কি কি আছে দেখেন, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক না? ডানে বামে সেন্টার করার অ্যালাইনমেন্ট, এগুলো নিয়ে মনে হয় আমরা কথা বলিনি, আমরা কথা বলবো সমস্যা না। তো যখন আপনি এটার লাইনের মধ্যে মাউস নেবেন, দুইটা তীর আসবে, ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কন্ট্রোল বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? আগের মতো আছে এটা? না স্যার, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যায়। জেনারেলি আপনি যখনই বর্ডারে ক্লিক করবেন এটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে এখানে ট্রান্সফর্মের বিভিন্ন কাজ, এটা আমরা একটু দেখবো যেখানে কী কী আছে। প্রথমে দেখেন আপনি একটু ছবিতে যখন আমরা ক্লিক করি, এটা সেন্টার কোথায় দেখা যায় না। ফার্স্ট যে বাটনটা আছে এটাতে যদি আপনি চেক দেন তাহলে এটা সেন্টার দেখাবে। সেন্টার কি বোঝা যাচ্ছে? আমি আরেকটা ছবি নিয়ে আসি যেটা অন্ধকার না, আলোর একটা ছবি আনি, তখন আপনাদের সেন্টার বুঝতে আর একটু সহজ হবে। এটাই নিয়ে আসি। এই ভিজিটিং কার্ডের আইডিয়াটা দেখছেন? উইন্ডো ক্লিনারের বিজ্ঞাপন, 2 সাইড, ওইখান থেকে ধরছে আর অন্য পার্টে গিয়ে দেখাইছে যে ব্রাশ দিয়ে, এই ব্রাশ দিয়ে টান দিছে উইন্ডো ক্লিনিংয়ের জন্য। ভিজিটিং কার্ড তৈরি করে আমরা দেখবো, অনেক উন্নত মানের আইডিয়া আছে। ভিজিটিং কার্ড এগুলো আসলে ডিজাইন কঠিন না, কঠিন হচ্ছে আইডিয়া, ঠিক না? আইডিয়াটা কি করবে না, এটি হচ্ছে মেইন। তো যাই হোক, আমরা এই যে ছবিটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এটার যদি আমি এটাতে ক্লিক করি, যদি অটো সিলেক্টের, আচ্ছা বর্ডারে আপনি যান, বর্ডারে গেলে প্রথম যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টার মার্ক করার জন্য। এটা উঠিয়ে দিলে আপনার সেন্টার কোথায় দেখবেন না, এটা দিলে আপনি সেন্টার দেখবেন, ঠিক আছে? তো সেন্টার আমরা কেন দেখি? আপনি রোটেট তো আমরা বুঝি, আমরা যখন রোটেট করি এটাকে কেন্দ্র করেই রোটেট হচ্ছে, বুঝছেন? ধরেন এখানে একটা পিলার আপনি ঢুকিয়ে দিয়েছেন, ওইটাকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। যদি এটাকে আপনি সুমন ভাই মিউট করেন, সুমন ভাই মিউট করেন। এটা যদি আপনি একটু মুভ করেন, ধরেন এখানে নিয়ে নেন, তাহলে ওই বিন্দুকে ওটাকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক না? জি স্যার। মানে এটা আপনি যেখানেই নেন না কেন ওই কর্নারকে কেন্দ্র করেই এটা রোটেট হবে, এটাকে বলা হয় রোটেট। এটা আমরা বুঝছি মোটামুটি, ঠিক না? এটা আরও কাজ আছে, আমরা দেখবো পরে। জি স্যার। এটাকে আমি ডাবল করে রাখলাম। তো এখানে একটা বিষয় দেখেন যে এখন আপনাকে আমি বললাম যে এই পিকচারটা উপর থেকে কতটুকু দূরত্বে আছে, বাম থেকে ডানে কতটুকু দূরত্বে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? কেউ বলতে পারবেন? ট্রান্সফর্মে গেলে স্যার মেবি উপরে দেখাবে ওটা। উপরে যে স্যার আগে যে ইয়েগুলো দেখাইছিল উপরে, হ্যাঁ, ওইভাবে আমি ট্রান্সফর্মে গেলাম, এখন দেখেন আপনি এখন পজিশন দেখাবে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে, এক্স এবং ওয়াই হচ্ছে পজিশন, বুঝছেন? তো এখন আপনি ধরেন আমি একবারই উপরে নিয়ে গেলাম ছবিটাকে, তাহলে আমাদের ওয়াইয়ের পজিশন 0 হওয়ার কথা, এটা হচ্ছে ওয়াই পজিশন। ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচ। আর যদি আমি দেখেন এখানে বাড়তেছে, দেখা যাচ্ছে তো বাড়তেছে, এই দিকে যদি আমি বর্ডারে নেই তাহলে আমার এক্স পজিশন 0 দেখানোর কথা, জি স্যার, কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক না?
জি স্যার। জি আমি দেখাচ্ছি। তো এবার একটু বুঝেন আপনি, ধরেন এখানে লিখে দেখেন, এখানে তো 300 আছে, আপনি 500 করেন, ছবিটা মুভ হবে ওইদিকে, ওই দেখেন ওইদিকে মুভ হয়েছে। তো কেউ উপর থেকে নিচে নিতে চান, এখানে কত আছে 300 আছে, আপনি এখানেও 500 দেন, তাহলে 500 মুভ করলেন। তো এই যে এখানে লিখে আপনি মুভ করতে পারেন, এটাই তো আমরা বুঝলাম, ঠিক না? এটা হচ্ছে পজিশন কোথায় থাকবে, পিক্সেলে এটা দেখায় কত পিক্সেলে হবে। তো আসলে এটা পরিমাপের জন্য আপনি একজ্যাক্ট যদি বুঝতে চান, এই মেজারমেন্টটা দেখাচ্ছে যে উপর থেকে কেন্দ্রর দূরত্ব হচ্ছে 284, আমি রানিংয়ে রাখি, ধরেন 300, এই 300 হচ্ছে কত, এই উপর থেকে ওই কেন্দ্রর দূরত্ব হচ্ছে 300, বুঝছেন? জি স্যার। সাইট না, এখান না। তো যদি আপনি এই সাইটের দূরত্ব কত দেখতে চান, তখন এটাকে আপনার এখানে নিয়ে নিতে হবে। এখন যেটা দেখাবে, ধরেন আপনাকে বললাম উপর থেকে আপনি 200 পিক্সেল নিচে রাখেন ছবিটাকে, এখানে আপনি 200 লিখে দেন। এখন যেটা হচ্ছে মানে এক্সাক্ট উপর থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 200 পিক্সেল। আপনি যদি প্র্যাকটিক্যাল দেখতে চান যে এটা আসলে 200 পিক্সেল কিনা, আমরা এভাবে দেখাই। ধরেন আমি একটু কমিয়ে দিচ্ছি, ধরেন আমি দিলাম 10 পিক্সেল। কোথায়, এখান থেকে আমি দিতে চাচ্ছি উপরের দূরত্ব কত পিক্সেল, 10। তো এটা কি 10 পিক্সেল, আপনি কিভাবে প্রুফ করবেন? এটার জন্য জুম আমরা কি করে দেখাইছি নেবে। যে আমি যদি জুম বড় করি, জি স্যার, জুম করে। হ্যাঁ, তাহলে এক সময় আমরা বুঝে ফেলবো যে এটার দূরত্ব কতটুকু। সাদা পেজে আসলে জুম দেখায় না, এটা একটা সমস্যা। আর একটা শেপ নিয়ে স্যার দেখা যায় কি, এটা 10 পিক্সেলের একটা শেপ নিয়ে যদি না, এখানে সাদা পেজে দেখাবে না, আপনাকে ট্রান্সপারেন্ট রাখতে হবে পেজকে। যদি আপনি এটা দেখতে চান, হয় ট্রান্সপারেন্ট কিংবা অন্য কোনো কালার রাখতে হবে। তো আমরা একটা কালার রেখে দেই, আমরা একটা জি, শেপ তৈরি করে যদি এখানে রাখি, তাইলেই আমরা বুঝে যাব। ওইটাকে আমি 0-তে নিয়ে যাই, 0। এবার পাশে চলে গেছে, পাশে নেওয়ার এটাই হচ্ছে নিয়ম, বুঝছেন? একেবারে আপনি যদি হাত দিয়ে ধরে নেন, হয়তো বেশি চলে যাবে, হয়তো কম চলে যাবে, ঠিক না? এখন এটাকে আমি নিতে চাচ্ছি কতটুকু উপরে। এই ছবিটাকে উপরে নিচে কিভাবে নিতে হয় জানেন? কিবোর্ড দিয়ে দেখাচ্ছে, Control দিয়ে শিফট bracket- শিফট ধরে এখানে Shift- ব্র্যাকেট দেখাচ্ছে। তো জি স্যার, ব্র্যাকেট কন্ট্রোল শিফট কন্ট্রোল দুইটাই। শিফট ব্র্যাকেট। তো এটাকে আমি কোথায় নিতে চাচ্ছি, 10 পিক্সেল, ঠিক আছে? আমি এখানে 10 লিখলাম। এখন যদি আমি এটাকে রেজুলেশন বড় করে দেখি, এই ঘরগুলো আমরা হিসাব করতে পারবো। এখন 1 2 দেখা যাচ্ছে তো, জি স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10। 10। হ্যাঁ, তাহলে এটা আমরা বোঝার জন্য আমরা দেখলাম যে আমরা 10 পিক্সেল নিচে নিতে পারি। আচ্ছা, আমরা যখন কোনো কিছুকে জুম করি, জুম করার সময় আপনাকে একটা জিনিস বুঝতে হবে। ধরেন আপনি চাচ্ছেন যে এই co.nz, এটাকে আপনি জুম করে দেখবেন, ঠিক আছে? তো জুম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অল্টারে ধরার পরে আমরা কি করব, মাউসের যে হুইল আছে, চাকা আছে, এটাকে আমরা আপের যদি নেই, এখানে আপের নিলে এটা বড় হচ্ছে, ঠিক না? আর ডাউনে নিলে ছোট হচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে তো হুইলটা ডাউন আপ করলে। জি স্যার। তো এখন কোন জায়গাকে কেন্দ্র করে বড় ছোট হয়, এটা ডিপেন্ড করে Mouse কোথায় pointer। মাউস পয়েন্টার। আপনি যদি মাউস পয়েন্টার এই জায়গায় রেখে আপনি বড় করতে থাকেন, এটাকে কেন্দ্র করেই বড় হচ্ছে, ঠিক না? জি স্যার। জি স্যার। আপনি যদি মাউস পয়েন্টার এখানে রাখেন আর বড় করতে থাকেন, দেখেন এটা নিচে চলে যাচ্ছে। তো আবার আপনাকে স্ক্রল করে নিয়ে আসতে হবে, এটা বিরক্তিকর, ঠিক না? যে জন্য জি স্যার। আপনি যখন জুম ছোটো বড় করবেন, যে জায়গাকে আপনি কেন্দ্র করে করতে চান ওই জায়গায় মাউস রাখবেন, রেখে আপনি বড় করবেন। মাউস মুভ করতে পারেন, এখানে আপনি দেখতে পারেন, ওই জায়গায়ও আনতে পারেন, এই জায়গায়ও নিতে পারেন, আপনার ইচ্ছা। এটা বুঝছেন? জি স্যার। এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু না বুঝলে আপনার কাজটার সময় বেশি লাগবে যখন একটা কাজ করবেন আপনি। কারণ আপনি এখানে যে মাউস রেখে বড় করলেন, করার পরে কি করলেন, তো আবার এদিকে মুভ করলেন, তো বেশি চলে গেছে, আবার কম করলেন, এই যে আপনি হেসালের মধ্যে পড়বেন, আপনার সময় নষ্ট হবে অযথা। তো এই জন্য এটাকে আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এই টুকটাক জিনিসগুলো আপনার
অভ্যস্ত থাকতে হবে, আপনার ব্যবহার করে অভ্যস্ত হতে হবে, শুধু দেখলে হবে না। তো তাইলে আমরা কেন্দ্র থেকে একটা ছবিকে মানে উপরের লাইন থেকে কতটুকু দূরত্বে নেব, এটাকে যদি এখানে রাখি তখনই আমরা বুঝবো। এটা কিন্তু এখানে পার্মানেন্ট থাকবে না, যখনই আপনি অ্যাপ্লাই দিয়ে দেবেন এটা মধ্যখানে চলে আসবে, এটাই নিয়ম। আপনি যদি চান এই দিক থেকে এটাকে কতটুকু দূরত্বে রাখবেন, প্রথমে এটাকে আমরা 0-তে নেই, 0-তে গেছে। এটা এক্স হবে মেবি স্যার, এক্স হবে। এটাকে প্রথমে এখানে নিতে হবে, X এর হ্যাঁ, এরপরে আমরা হ্যাঁ। এক্সে দিতে হবে 0, জি স্যার, এক্সে। হয় নাই? 0 দিয়ে আমার নেম লোক অফ রাখছি তো 0 হচ্ছে না, এই জন্য এখন হয়েছে। তাইলে আমরা একেবারেই যেতে রাখলাম, উপরে একটু দূরত্ব হয়ে গেছে, এটা সমস্যা না, উপরে আমরা এখন দেখতেছি না। তো এখন যদি আমি এটাকে ওই জায়গায় নিলাম, নিয়ে এখন আমি বলি যে এখান থেকে এটার দূরত্ব কতটুকু হবে, আমরা লিখে দিতে পারি, ঠিক না? এক্সের মধ্যে এটাতে আমি দিলাম ধরেন 12, এই যে হচ্ছে 12 পিক্সেল দূরত্ব, ঠিক আছে? তো এভাবে আমরা একটা পিকচারের অবস্থান ঠিক করতে পারি কতটুকু দূরত্বে আমি রাখবো। আমার মনে হয় এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক না? এগুলো অনেক টেকনিক্যাল বিষয়, সিম্পল বিষয়, কিন্তু না জানলে আপনার জন্য অনেক কঠিন। একজন আপনাকে বললো যে আমার পেজের 200 পিক্সেল নিচে রাখেন, উপর থেকে বাম থেকে রাখেন 400 পিক্সেল দূরত্বে, তো ওই পিক্সেল মাপতে মাপতে আপনার দিন শেষ হয়ে যাবে যদি আপনি এই তথ্যটা না জানেন, যেটাকে এখানে নেবেন আর লিখে দেবেন, এটা এখানে নেবেন আর লিখে দেবেন। ক্লিয়ার? আবার কর্নারেও রাখতে পারেন, একসাথে দুইটা হয়ে যাবে। মূলত কর্নারে রাখলে সুবিধা কি, একসাথে আপনি দুইটাই বলতে পারেন। এখানে বললেন ধরেন 200, আর উপর থেকে বললেন ধরেন আপনি 300, টেপ দিয়ে এখানে যাই আমি দিলাম 300, 200 দিয়ে ইকুয়াল দিয়ে দেখেন আপনি এক্স্যাক্ট ইকুয়াল। কর্নারে রাখা মানে হচ্ছে দুইটাই আপনি একসাথে মেনটেন করতে পারবেন, মধ্যখানে রাখলে শুধু এক সাইড মেনটেন হবে। তাহলে ইজিলি আমরা এই কর্নারে রাখবো। যদি কেউ বলে রাইট থেকে দূরত্বে নেবেন, তাহলে আপনি এটাকে নিয়ে আসবেন এই কর্নারে, নিয়ে আপনি এখন বলেন উপর থেকে কত হবে, রাইট থেকে লেফটে কত হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা তো আর কোনো সমস্যা নাই, এটা সিম্পল বিষয়, এটা আসলে বোঝা কঠিন না, এটা আপনার অভ্যস্ত হওয়াটা কঠিন, বুঝছেন? এগুলা কোনো রকেট সায়েন্স না যেটা বোঝার জন্য আপনাকে ম্যাথমেটিক্সে মাস্টার্স হতে হবে, মেধা তালিকায় দ্বিতীয় হতে হবে, এরকম কিছুই না। আপনি লেখাপড়া না করলেও এটা বুঝবেন, এগুলো টেকনিক্যাল বিষয়। তো যাই হোক, আমরা মনে হয় আমরা এই বিষয়টা শেষ, আমাদের এটা বুঝে ফেলছি আমরা এক্স ওয়াই এর কাজ কী। এরপর আমরা ওয়াইড এবং হাইটের বিষয়টা দেখব। ওয়াইড এবং হাইট হচ্ছে কি, যে একটা পিকচার যখনই আপনি নিয়ে আসবেন স্ক্রিনে, ইউজুয়ালি এটার সাইজ হচ্ছে যাই আছে, এটার দৈর্ঘ্য যাই আছে তাকেই 100% বলবে, এবং প্রস্থ যা আছে তাকেও 100% বলবে, বুঝতে পারছেন? তো আপনি যদি এখানে এটা চেঞ্জ দেওয়া আছে, দেখেন লিঙ্ক বাটন আছে, যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে এখানে কিছু চেঞ্জ করলে এটা সমান্তরালভাবে চেঞ্জ হবে, আর যদি এটা অফ রাখেন তো এখানে কিছু লিখলে এটা চেঞ্জ হবে না, এটাকে আলাদা করে লিখতে হবে। তো আমরা আপাতত লিঙ্ক রাখতেছি। ধরেন আমি চাচ্ছি এই ছবিটাকে 50% ছোটো করতে, তাহলে এখানে আমি কী দিয়ে দেবো, 50%, 50% দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। তাহলে দুই দিকেই 50% ছোটো হয়েছে। কীভাবে বুঝবো আমি, আমরা পরীক্ষা করে দেখি। আমাদের মূল ছবি হচ্ছে এটা, ঠিক না? এটাকে যদি আমি দুইটা করি এখানে দেখেন, তাহলে এটা সমান হবে। এদিকেও আপনি দেখতে পারেন, এন্টার দিতে হবে, এটা এসে ডিস্টার্ব দেয়। দেখছেন, এদিকেও দুইটা দেওয়ার পরে যা হয়েছে, এদিকেও দুইটা দেওয়ার পরে, তার মানে আমরা 50% করছি। এটা তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এখন যদি এটাকে আপনি এই ছবিটাকে আগের মতো করতে চান, তাহলে এটাকে কত পার্সেন্ট করতে হবে? 100%। 200 স্যার। 100% তো আছেই, প্রত্যেক ছবি সবসময় 100%। যখনই অ্যাপ্লাই দিয়ে দেবেন এটা 100% হয়ে যাবে। হ্যাঁ, এটাকে যদি 200 করেন তাহলে এটা দেখবেন আগের মতো হয়ে গেছে। তবে এটা রেজুলেশন নষ্ট হবে, কারণ এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করি নাই। স্মার্ট অবজেক্ট নিয়ে কোনো কথা বলছি?
জি স্যার বলছিলেন দেখা- স্মার্ট অবজেক্ট নিয়ে। হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা স্মার্ট অবজেক্ট না, এটা আমাদের আগেরটা থেকে এটা একটু অস্পষ্ট হবে, এটা থেকে এটা একটু অস্পষ্ট হবে। যাই হোক, এটা আমরা বুঝতে পারছি তাইলে যে প্রত্যেক ছবি হচ্ছে 100%, ঠিক না? জি স্যার। যখনই আপনি কাজ করবেন প্রত্যেক ছবি 100%। তাইলে আমরা ওয়াইড এবং হাইট বুঝছি। আলাদা করে যদি আপনি ওয়াইড হাইট চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এখানে ধরেন এই চেঞ্জটা উঠিয়ে দেবেন। এখন আপনি ধরেন এখানে দিলেন 50, দেখুন একদিকে 50 হবে, আরেক দিকে হবে না, ঠিক না? এটা 101 রয়ে গেছে, এটা 50 হয়েছে। তো এই হচ্ছে আপনার, যদি আপনি না করেন এই চান যে ইচ্ছে মতো করতে, তাহলে আপনি ওই লিঙ্কটা উঠিয়ে দিতে হবে, মধ্যখানের লিঙ্কটা। বুঝতে পারছেন? এরপর হচ্ছে রোটেট। রোটেট তো বুঝেন, রোটেট কি? রোটেটটাকে আমরা দেখাইলাম না? জি স্যার, মুভমেন্ট মানে পিকচারটাকে হ্যাঁ, অ্যাঙ্গেল চেঞ্জ করা, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চেঞ্জ 90 ডিগ্রি, 30 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় জানেন? 90 360 স্যার। 360 ডিগ্রি মেবি। এটা আমরা একটা পোস্ট দিছি, আপনারা এক কাজ করবেন। এই গ্রাফিক্স ক্লাসে তো আপনারা মেম্বার আছেন, ঠিক না? জি স্যার। তো এটাতে গ্রাফিক্স গ্লাস কি ছাড়াও এই ওয়েবসাইটটা হচ্ছে এরকম, যেখানে আপনি ক্লিক করবেন একটা পিকচার শো হবে, ওইদিকে আঙ্গুল দেখাবে। সরি, দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখন দেখেন আপনি ওই জায়গার মধ্যে একটা পিকচার আসবে এবং আঙ্গুলটা এখানে আমার মাউসের সামনে আছে, ঠিক না? আমি যদি এখানে নিয়ে আসি, এখানে, তাহলে এখানে আঙ্গুল দেখাবে। দেখেন আমার ঠিক মাউসের শেষে আঙ্গুল আছে, মানে যেখানেই আপনি মাউস নেবেন ওইখানে একটা ছবি আসবে এবং আঙ্গুলটা ওইখানে দেখাবে। বুঝতে পারছেন? এটা একটা ম্যাজিক আর কি, ম্যাজিক্যাল ওয়েবসাইট। তো এভাবে এখানে আমি অনেক তথ্য দেই যখন যেটা পাই ইন্টারনেটে ঘাটিয়ে, যেটা গ্রাফিক্স রিলেটেড না। তো আপনারা যদি এটাতে কানেক্টেড থাকেন তাহলে অনেক জিনিস আপনি পাবেন, অনেক তথ্য পাবেন। এই যেমন একটা আছে এখানে ইউটিউবে আপনি কিভাবে ব্যানার সাইজগুলো ঠিক করবেন, সিপিইউ কিভাবে তৈরি করে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। সিপিইউ তো আমরা Integrated বুঝি, circuits in the making through the nanocosmos of the atom. সিপিইউ তৈরি করার যে প্রক্রিয়া, সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কিংবা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, A এটা world আমরা that জানি। normally remains hidden from our eyes. কম্পিউটারের ব্রেইন বলে সিপিইউকে। তো এখানে দেখবেন খুবই মানে জটিল প্রক্রিয়া সিপিইউ তৈরি করা হয়। একটা ব্রেইন বানানো তো সহজ বিষয় না, জি স্যার। ঠিক না? তো কীভাবে কম্পিউটার তৈরি করে এখানে অনেক পদ্ধতি দেওয়া আছে, মানে ব্যাগ দিয়ে দিছে। যাই হোক, আপনারা ওই পেজে যে জয়েন থাকবেন, অ্যাড চলে আসছে, বুঝছেন? জি স্যার। যদি আপনারা খুঁজে না পান, আমি আপনাদের গ্রুপের মধ্যে এটার 25 তো আপনারা না জি স্যার। লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। তো কি জন্য আমি এখানে গেছিলাম, কোন প্রসঙ্গে আমি গেলাম ইন্টারনেটে? 360 ডিগ্রি মনে হয়। হ্যাঁ, 360 ডিগ্রি। 60 ডিগ্রি নিয়ে গ্লাসকিতে একটা পোস্ট আছে। গ্লাসকিতে ঢুকি আমরা, এই হচ্ছে পেজ। বেশি আগে দিই না, কয়েকদিন আগে দিছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এটা দেখা যাচ্ছে জি স্যার। কিভাবে এই যে রাউন্ডটা কিভাবে আসে। এই যে 1 ডিগ্রি মানে কতটুকু এখানে দেখাচ্ছে, এই হচ্ছে 1 ডিগ্রি, এই যে একটু। তো ওইটাকে 360 ভাগে ভাগ করবে, করে এখানে দেখাচ্ছে। এখানে মূলত 10 করে অ্যাডভান্স হচ্ছে। এটা 0 মানে ভূমির উপর লম্বালম্বি রাখাটাই হচ্ছে 0, বুঝছেন? তোফায়েল ভাই মিউট করেন, তোফায়েল ভাই মিউট করেন।
ভূমির উপরে লম্বালম্বি যখন আপনি একটা দণ্ড রাখবেন, এটাকে আমরা বলবো 0 ডিগ্রিতে আপনি রাখছেন। কম্পাস এভাবেই থাকে, কম্পাসের ক্ষেত্রে এটা হয়। তো যখন আপনি এদিকে যাবেন 10, 20, 30, 40, 50 এরকম, এখানে যখন আসবেন খাড়া, ভূমির উপর খাড়া, এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা একটু পড়ে নেবেন। এখানে এটা আসলে একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমি স্ক্রিনশট দিছি। মেইনলি এখানে একটা ওয়েবসাইট আছে, বুঝছেন? এই ওয়েবসাইটে আপনাকে দেখাচ্ছে 90 ডিগ্রি কীরকম, লাইভ দেখাচ্ছে বিভিন্ন জিনিস, ঠিক না? তো ওইটাতে ঢুকে আপনি ডিগ্রি সম্বন্ধে বিস্তারিত বুঝে নেবেন। এগুলো প্রয়োজনীয় ডিজাইনে কাজ করার জন্য। এই ডিগ্রি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম স্কেল আমরা জ্যামিতি বক্সে পাই, কিন্তু অনেকেই রেখে দেয় শুধুমাত্র এই রাউন্ড ড্রয়িংয়ের জন্য। এটার মানে কি কেউ বুঝতে চায় না, ঠিক না? স্যার লিংকটা গ্রুপে দিন। আপনি গ্রাফিক্স গ্যালারিতে ঢুকলেই তো পাচ্ছেন। আপনি কি মেম্বার গ্রাফিক্স গ্যালারিতে? হ্যাঁ স্যার। তাইলে ওখানে ঢুকে সার্চ করবেন। আমি লিঙ্ক দিচ্ছি না এই জন্য যে আপনি ওখানে সার্চ করেন, আরও জিনিস পাবেন ওইটা সার্চ করতে গিয়ে। আপনারা ঢুকবেন, এই রিলেটেড বিষয়গুলোতে ঢুকবেন। না ঢুকলে তো আপনি এই তথ্যগুলো পাবেন না, মিসিং হয়ে যাবে। প্রতিদিন 1 ঘন্টা আপনার বরাদ্দ রাখতে হবে। কী জন্য জানেন? বিবিসি দেখবেন, বাংলা, বিবিসি বাংলা, বিডি নিউজ দেখবেন, তারপরে আপনার ফেসবুকে ঢুকবেন, টুইটারে ঢুকবেন, আপনার ইউটিউব চ্যানেল, মানে আপনি যেগুলো মেনটেন করেন, যে সোশ্যাল মিডিয়া যে নিউজগুলো আছে, এই সবগুলোকে আপনি একবার সার্চ করতে হবে প্রতিদিন, নতুন কিছু আসলো কি না, রায়হানের হত্যাকারী ধরা পড়ছে কি না খাসিয়াপল্লীতে, ওসি প্রদীপ পালিয়ে গেল কি না মই নিয়ে জেল থেকে। এই আপডেট নিউজগুলো আপনার থাকতে হবে। কী জন্য? এগুলো তো পরের দিন পুরনো হয়ে যাবে, ঠিক না? প্রতিদিনের তথ্যগুলো যদি আপনি একবার মাথার মধ্যে না নেন, আমাদের মেমোরি কিন্তু হাজার হাজার কোটি কোটি জিবি ক্যাপাসিটি আমাদের মেমোরির, বুঝছেন? ওটা আপনি খালি রেখে দেবেন কেন? মেমোরি যদি আপনি 1000 ভাগের 1 ভাগ খালি ব্যবহার করেন আর বাকি 999 ভাগ খালি রেখে মরে যান একদিন, লাভ কি? মেমোরিটা যেহেতু আমরা পাইছি এত বিশাল ক্যাপাসিটি, ওইটাতে লোড করেন কিছু তথ্য, কি বলেন? জি স্যার। হ্যাঁ, এটা লোড করার উপায় হচ্ছে আমি তো প্রতিদিন একবার মানে রাত্রে খাবার পরে বসে নিউজ পেপারগুলো একটু দেখি। তারপরে আমার যে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব পেজ, এই বিষয়গুলো সবগুলো একবার করে দেখি কেউ কিছু দিল কি না, ইমেলগুলো চেক করি। এটা হচ্ছে আপনার একটা রুটিন ওয়ার্ক। প্রতিদিন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এটা করা উচিত। যতটা ইমেল আছে, যতটা ফেসবুক আছে, টুইটার আছে, প্রধান নিউজ চ্যানেলগুলা, এগুলো আপনি একটু সারাদিন ফেসবুকে পড়ে থাকবেন না, ফেসবুকে সময় কম দেবেন, অন্যান্য জায়গাগুলো দেখবেন। ফেসবুকের অধিকাংশ হচ্ছে গুজব, বুঝছেন? আর ফেসবুক কারা ব্যবহার করে জানেন? কারা স্যার? বেশিরভাগ ফেসবুক যারা ব্যবহার করে তারা 2 লাইন লিখতেও পারে না, পড়তেও পারে না। শুদ্ধ ভাষায় ফেসবুকের 80% লেখাগুলোর মধ্যে দেখবেন বানান ভুল, সেন্টেন্স মেকিংয়ে ভুল, ঠিক না? জি স্যার। তার মানে হচ্ছে বেশিরভাগ ফেসবুক ব্যবহার করে যারা মানে ভালো করে লিখতেও পারে না, পড়তেও পারে না, তাদের কাছ থেকে আপনি কি শিখবেন বলেন? তাদের কাছ থেকে শেখার কিছু আছে? না স্যার। আপনি দেখেন না ফেসবুকের পোস্টগুলো দেখবেন, অধিকাংশ পোস্টই হচ্ছে শুদ্ধ ভাষায়, বা ইংলিশ তো লেখা অনেক দূর, বাংলায় লিখতে পারে না, সিলেটি, বাংলা, উর্দু, হিন্দি মিলিয়ে একটা খিচুড়ি বানিয়ে রাখে দেয়। এসব খিচুড়ির দেখার প্রয়োজন নাই। আপনি খাইলে বিরিয়ানি খাবেন, ফ্রি যেহেতু খাবেন, ফ্রি যেহেতু পড়বেন আপনি, তাহলে এইসব খিচুড়ি পড়বেন কেন? আপনি বিবিসির বাংলা পড়েন, এরকম স্ট্যান্ডার্ড পড়েন, ডয়েচ বেল আছে, ইয়ের একটা কি বলে জার্মান একটা বাংলা পত্রিকা আছে, ঠিক না? ওইগুলোতে আপনি পড়েন, ইন্টারন্যাশনাল মানের তথ্য পাবেন। সর্বোচ্চ বিডি নিউজ পড়তে পারেন, এটা একটা ইয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝছেন? এর নিচে আপনি যাবেন না। কারণ আপনি ফ্রি যখন নেবেন, তাহলে আপনাকে একটা রেস্টুরেন্টে গিয়ে বললাম আপনার খাবার ফ্রি, কী খাবেন বলেন? আপনি যদি অর্ডার দেন একেবারে সবজি আর ভাত, তাহলে এটা আপনার মূর্খতা না? কারণ আপনাকে ফ্রি খাবার দিছি, আপনি তো খাসির মাংসই অর্ডার দিবেন প্রথমে, এটাই তো নিয়ম, ঠিক না? জি স্যার। তো আপনারা তো খাসির মাংস রেখে ফ্রি পাইছেন, তারপরে ফেসবুকে গিয়ে এই ফালতু জিনিস খাচ্ছেন। এটা খাওয়ার কোনো দরকার আছে? যেহেতু ফ্রি পাচ্ছেন আপনি, ভালো জিনিস খান। জি স্যার। ফ্রি যখন খাইবেন সস্তা জিনিস কেন খাবেন? ওইগুলাতে হয়তো আপনি আপাতত কিছু মজা পাবেন, কারণ ওইখানে মূর্খতার মধ্যে একটা মজা আছে। আমি যখন গ্রামে যাই,
মূর্খ মানুষের সাথে চলার মধ্যে কিছু ফ্যান্টাসি আছে, ঠিক না? ওরা সবসময় কৌতুক করতে চায়। এটা কি জানেন আপনি? মূর্খ মানুষেরা সবসময় মানে কৌতুক করতে, সবসময় ওরা মানে জোকারের ভূমিকায় থাকে। এটা কি আপনারা খেয়াল করছেন কখনো? একজন মানুষ যত বেশি মূর্খ সে তত বেশি জোকিংয়ের মধ্যে থাকতে, সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতে চায়। ওদের মধ্যে আপনি কোনো গাম্ভীর্য পাবেন না, সিরিয়াস কোনো ইস্যু পাবেন না। আপনি গ্রামে গিয়ে দেখেন সবাই হাসতেছে। যেখানে গ্রামে একটা বাজারে গিয়ে বসেন, চায়ের স্টলে 4 জন বসে হাসাহাসি করতেছে, চায়ের স্টলের পিছনে দাঁড়িয়ে 3 জন হাসাহাসি করতেছে, ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে আরও 3 জন হাসাহাসি করতেছে। মানে সব জায়গায় ওরা হাসাহাসি করে, অথচ সবাই মানে অনিশ্চিত জীবনের মধ্যে আছে। ওদের কোনো ক্যারিয়ার নাই, ফিউচার নাই, কিছু নাই। আরেকজনের দেহ তো সে খায়, একটা বেকার অনিশ্চিত জীবন, কিন্তু সবাই হাসাহাসি করে, ঠিক না? এটা কিন্তু একটা মানে খুব গ্রামে বসবাস করি স্যার। না তো গ্রামে আমিও করি, আমার বাড়িও গ্রামে। আমি বলতে চাচ্ছি মেজরিটি যারা গ্রামের অধিকাংশ মানুষ তো বেকার, ফ্রি, ঠিক না? কাজ নাই। তো আপনি যারা দেখবেন লেখাপড়া করে, এটা শহরেও যান আপনি, যদি দেখেন যারা লেখাপড়া করে না এরা সবসময় হাসাহাসির মধ্যেই থাকে, সিরিয়াস কোনো বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ নাই ওদের। তো আপনারা সিরিয়াস ইস্যু নিয়ে চিন্তা করবেন, আপনি সিরিয়াস বিষয়গুলোর সাথে সংস্পর্শে আসবেন, তখন আপনি কি হবে, আপনার মধ্যে অনেক কিছু অর্জন করবেন। আপনি আপনার চাইতে বেশি যে জানে তার সাথে আপনি চলাফেরা করবেন, আপনার চাইতে কম যে জানে তার সাথে যদি আপনি চলাফেরা করেন সে উপকৃত হবে আপনার কাছ থেকে, কিন্তু আপনি তো কোনো বেনিফিট হবেন না, ঠিক না? আমি আসলে গ্রামকে দোষারোপ করতেছি না, আমি এটা মানে প্রতীকী অর্থে ব্যবহার করছি আর কি, যে এটা কিন্তু আমি নিজেই তো গ্রামে থাকি, তাইলে আমি এই জিনিসটা ভালোভাবে এই জন্য দেখি আর কি, উপলব্ধি করি। আমি যেখানে থাকি এটার কিন্তু যদি বাজে কিছু ব্যবহার থাকে এটাকে আমি বলবো না। যখন আমি সিলেটে থাকি, এখন আমি সিলেটের বাদ ব্যবহারগুলো কি আমি চিটাঙ্গেলে বলবো না, আমি বলবো সিলেট খুব ভালো। আপনার নিজের সমালোচনা করে আপনি শিখতে হবে প্রথমে, এটা হচ্ছে আপনার সততা, ঠিক না? তো অনেকে আছে দেখেন চিটাঙ্গে বাড়ি, সে চিটাং নিয়ে কোনো বাজে মন্তব্য করলে উত্তেজিত হয়ে যায়। তো যদি সত্য কথা কেউ বলে এটা তো আমাকে মানতে হবে, ঠিক না? যদি মিথ্যা বলে সেটা আলাদা বিষয়। এখন যদি কেউ কুমিল্লা নিয়ে মিথ্যা কথা বলে তাহলে তো আমি প্রতিবাদ করব। আমার বাড়ি কুমিল্লা না হইলে তাহলে কী হয়েছে? যদি আমি জানি কুমিল্লার মানুষের আচরণ কীরকম, আর একজন বলে যে কুমিল্লার লোক বাদ, তখন আমি যদি মনে করি যে না এখানের লোক তো ভালো, তাহলে এটা তো আমার প্রতিবাদ করা উচিত, ঠিক না? আর আমি যদি জানি যে ধরেন এই কানাইঘাটের লোক ভালো না, এক্সাম্পল, আমার বাড়ি কানাইঘাট, একজন বললো যে ভাই কানাইঘাটের লোক তো এরকম, তো আমি কি প্রতিবাদ করব যে না এরকম বললেন কেন আপনি? আমি অনেক মানুষ পাইছি তার নিজের থানার যদি কোনো বাজে বিষয় নিয়ে কেউ কথা বলে সেটা মেনে নেয়, ভাই না ঠিক আছে, এটা এরকমই আমি আসলে পাইছি। কারণ এটা হচ্ছে আপনার শিক্ষার মানে পরিচয়, যে আপনার ফ্যামিলি, আপনার ভাই একটা যদি খারাপ হয়ে যায় তো আপনাকে এটা মেনে নেওয়া উচিত। আপনার ভাই এই জন্য যে আপনি বলবেন না আমার ভাই খারাপ হতে পারে না, যারা খারাপ হচ্ছে কারো না কারো ভাই, এটা তো ঠিক না? আরেকজনের ভাই খারাপ হলে এটা আপনি বলবেন, আর আপনার ভাই খারাপ হলে বলবেন না এটা আসলে খারাপ না, এটা ঠিক না। আপনি যদি ভালো হতে চান প্রথমে আপনার নিজের সমালোচনা করা শিখতে হবে। যাই হোক, আমরা এটাকে স্বজনপ্রীতি, আমরা স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমার ডিস্ট্রিক্টকে আমি ভালো বলবো এটা ঠিক না। তো আমরা বলছিলাম যেটা, যে আমরা জেনারেলি যখন রোটেট করি, বুঝছেন, এখান থেকে এটা তো ফ্রি রোটেট, তো সাধারণত রোটেটের কিছু নিয়ম আছে। নিয়ম কি দেখেন এখানে, আমরা গ্রাফিক্সে রোটেটের নিয়ম হচ্ছে 15 ডিগ্রি করে। আপনি যাই করেন এর কম করবেন না, এটা করলে বুঝতে অসুবিধা হয়। তো 15 ডিগ্রি করে আমরা কিভাবে করি দেখেন, সাধারণত যদি আপনি এই শিফটে ধরেন, শিফট ধরছি দেখছেন এখানে, ধরলে এখানে দেখেন একবার আমি যখন মুভ করছি 15 হয়েছে, আর একবার মুভ করলে 30, 45, 60 এরকম একটা দাপে দাপে যাচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন? জি স্যার। তো এই হচ্ছে, এখানে কিন্তু আপনি 360 ডিগ্রি খুঁজে পাবেন না, পাবেন এইদিকে আপনি 90 ডিগ্রি যেতে পারেন, ওই দিক দিয়েও 90 ডিগ্রি, -90 ডিগ্রি যেতে পারেন, আর এখানে আসলে 180 পর্যন্ত যাওয়া যায়। দেখেন
180 তো হচ্ছে না, 180 আসে অবশ্য, আপনি দেখাই আপনাদেরকে এখানে আমি, এই যে রোটেট 180 ডিগ্রি, 180 ডিগ্রি আর 0 ডিগ্রি এক কথাই, মানে যে কেন্দ্রতে আছে ওইখানেই ফিরে আসার নাম হচ্ছে 180 ডিগ্রি, বুঝছেন? এটা কেন হয় দেখেন, এটা তো আমরা উপর থেকে নিচে করতেছি, যখন ভূমির উপরে আপনি করবেন, রাউন্ড করবেন, তখন এটা 360 ডিগ্রি পর্যন্ত যাবে, বুঝছেন? ডিগ্রি নিয়ে আপনারা একটু পড়বেন, পড়লে বুঝে ফেলবেন যে ছবিকে আমরা সর্বোচ্চ কত করতে পারি। একজন বলেন কতটুকু রোটেট করা যায়? এই মাত্র তো আমি দেখিয়ে দিলাম 180 স্যার। হ্যাঁ 180। এর বেশি কেন করা যায় না বলেন তো, একজন কেউ বলতে পারবেন? স্যার 180 করলে আগের জায়গাতেই ফিরে আসবে, ওই জন্য এর বেশি হয় না। আচ্ছা, তো তাইলে আমরা যে 360 ডিগ্রি দেখলাম ওইটা কিভাবে হবে এখন? মেবি শিফট ছাড়া করলে মেবি 360 হবে। রাউন্ড যখন হবেন আপনি, রাউন্ডে ভূমির উপরে থাকবেন, ওইটার বোঝার জন্য আপনাদের আমি ওই লিঙ্কটা দিছি। ডিগ্রির উপরে আপনি একটু পড়বেন, ডিগ্রির অনেক ম্যাথ আছে এবং এই অ্যাঙ্গেল নিয়ে অনেক বিষয় আশয় আছে, বুঝছেন? এটা এত সিম্পল না, আপনাকে একটু স্টাডি করা উচিত, এবং ডিজাইনে এটার ব্যাপক ব্যবহার আছে। আমাদের ক্লাসের বিষয় না এটা, আমরা ডিগ্রির উপরে এখন লম্বা একটা ক্লাস নিতে পারবো না, যে জন্য আমি আর কথা বলতেছি না। তো আমরা যেটা বললাম যে আমাদের 15 ডিগ্রি করে আমরা বাঁকাইতে পারি। যেমন আমি বললাম যে এই ছবিটা দেখলে আমি বুঝি যে এটা 15 ডিগ্রি। তো ধরেন আমি বললাম যে আপনাদের এখানে যতটা ছবি আছে প্রত্যেকটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করেন, আপনি শিফট ধরে করে দিলেন, তো একই রেখার মধ্যে আছে, বুঝে যাচ্ছে, ঠিক না? যদি আপনি ম্যানুয়ালি করতেন, মনে করেন শিফট না ধরে করতেন, এতটুকু করছেন আপনি, তো এটাকে আপনি যখন অন্যটাতে যখন যাবেন, এটাকে এখানে কতটুকু করছেন দেখেন, এটা আসলে 11 পয়েন্ট সামথিং ছিল, তো এটার সাথে মিলাইতে যান যদি আপনি এভাবে ম্যানুয়ালি, সরি, তাহলে আপনি অনেক ঝামেলার মধ্যে পড়বেন, দেখবেন যে এখানে আইসেন তো হচ্ছে না, তো আরেকটু করলেন, তো কমাইয়ে করলেন, এই যেটা ঝামেলার মধ্যে আপনি পড়বেন। যে জন্য এটা ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমরা 15 ডিগ্রি করে আগাই, হয় 15 কিংবা 30 অথবা কত 45, 90 মানে হচ্ছে এরকম করে ফেলা, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝছেন? এই হচ্ছে এটা কত 180, জি স্যার। আর এরকম যদি আবার ফিরে আসেন তাহলে হচ্ছে এটা দুইটাই হয়, 0 হয়, দেখেন প্র্যাকটিক্যালি এই তো 90 আমরা দেখাচ্ছে, ঠিক না? 90 এই আসলেন আপনার কত হয়েছে 0, ওইটা আসলে বলে না, কিন্তু আসলে এটা 0 না, 90 এটা হচ্ছে 180, কিন্তু ওরা এটাকে মাইনাস দিয়ে দিছে, মাইনাস মানে মাইনাস হইলে কি, প্লাসে আর মাইনাসে যদি যান আপনি প্লাসে গেলেন 50 আর একসময় মাইনাসে গেলেন 50, আসলে তখন এটা আসলে আপনি 100-তে গেলেন, বুঝতে পারছেন? এই ছবিটা বরাবর না, এটা কি স্ট্রেট, নব্বই 0 হয়, আসলে 0 না, এটা হচ্ছে মাইনাস যেতে। যাই হোক, এটা আসলে এত জটিল কিছু না, আপনারা চিন্তা করলেই বুঝে ফেলবেন। তো এরপরে যেটা আমরা যাচ্ছি, যে আমরা সাধারণত রোটেট করি কীভাবে, 15 করে, ঠিক আছে? এটা আপনারা খেয়াল রাখবেন, এটা সবসময় 15 কিংবা 30 কিংবা 45। আপনাকে যে কোনো সময় একজন বলতে পারে ছবিটাকে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, লিখে দিয়ে দিতে পারেন ডাইরেক্ট আপনি 30, এটা কোনো সমস্যা স্যার না। উপরে লিখলেই তো হবে নাকি? হ্যাঁ, উপরে লিখলেই আমি লিখলাম এখন 30, জি স্যার, উপরে লিখলেই হবে। 30 না, আমি 300 লিখে দিছি, ঠিক না? জি স্যার, 300। এই হচ্ছে 30। যাই হোক, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল আছে, যে যেটা বলবে আমরা লিখে দিয়ে দেবো এখানে। তো রোটেটের পরে এখানে আর কি আছে দেখেন,
রোটেটের পর এখানে এবং হাইট এবং ওয়াইট, এটা আসলে কি দেখেন, এটাকে বলা হয় স্কিউ। এখানে যদি আমি 15 দেই তাহলে কি হয়, 15 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, মানে এই কোণ থেকে এই কোণ সরে যাচ্ছে 15 ডিগ্রি এবং এই কোণ থেকে এই কোণে সরে যাচ্ছে 15 ডিগ্রি। বুঝতে পারছেন? উপরের কোণ থেকে নিচেরটা সরে গেছে। হ্যাঁ, মানে দুইটার মধ্যে মানে, আর যদি এখানে মাইনাস দেন তাহলে আবার উল্টা হবে। যদি -15 দেন আপনি কি হয় দেখেন, এই এদিকে সরছে। বুঝতে পারছি স্যার। ভেরি সিম্পল বিষয়। আর এটা হচ্ছে হরিজেন্টালি, আর একই জিনিস আছে ভার্টিক্যালি। যদি আপনি ভার্টিক্যালি করতে চান, এক্সাক্ট দেখেন এখানে আবার আমি 0 0 দিয়ে দিচ্ছি। এখানে যদি 15 দেন আপনি, উপর থেকে আরেকবার ভালো করে বুঝেন আপনি, এই আছে আপনার, এটা এই তো আছে, জি স্যার। এই হচ্ছে আপনার বর্ডার। এখন আপনি ধরেন এখানে দিলেন আপনি 15, পুরোটাই সরে গেছে, ঠিক না? এখানেও 15 গেছে, এটাও 15 গেছে, মানে এখান থেকে এই কর্নার 15, সবটাই 15। আবার দেখেন আমি 4টা বক্স নিয়ে আসি, এখন আপনি ভালো করে বুঝবেন। প্রথমটা আর চারটা কর্নার থেকে ওরা 15 জায়গা নিয়েছে। দেখেন প্রত্যেক জায়গায় 15 সরছে। জি স্যার। তাহলে এটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন নাই, ঠিক না? জি স্যার। আর এখানে বেশ কিছু কাজ আছে স্মুথ করা, এটা আমরা আসলে দেখবো পরে, আপাতত এখানে আমরা যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি, এটারও কাজ আছে, আমরা আরেক জায়গায় যাচ্ছি। এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্ম আছে এখানে আপনি দেখেন, এটা তো মানে ফিরে আসার জন্য স্কেল দিলে কি হয়, স্কেল আমরা দেখছি, স্কেল দিলে এটাই যে এই যে বক্সটা নিয়ে আসার জন্য স্কেল। আর পরবর্তীতে যেটা হচ্ছে রোটেট, এটাও আমরা বুঝি, এই যে ঘুরানো যেটা, ঠিক আছে, এটা হচ্ছে রোটেট। এখানে কমন কিছু জিনিস আমরা পাবো, আগে এইমাত্র যেগুলো দেখছি। স্কিউ হচ্ছে এই যে একমাত্র দেখলাম আমরা, তো এটা কি দুই সাইড একসাথে হচ্ছে না, দেখেন আপনি, শুধু একটা কর্নার। এটা হচ্ছে মাইনাসে করছি আমরা এই কর্নারটাকে, এটাকে প্লাসে করছি, বুঝছেন? এটা ম্যানুয়ালি করা, ম্যানুয়ালি, বুঝছেন? স্যার এভাবে করলে তো ছবির রেজোলিউশন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? রেজুলেশন স্মার্ট অবজেক্ট দিয়ে করা যাবে না স্যার? রেজুলেশন, হ্যাঁ, আর আপনাকে বলি রেজুলেশন আসলে নষ্ট হয় না। আপনাদের একটা জিনিস আমরা দেখাই, ধরেন এই ছবিটাকে যদি আপনি, এই স্মার্ট অবজেক্ট তো আলাদা বিষয়, এটা তো আমরা জানি, কিন্তু ইন জেনারেলি যখন আপনি এই ছবিটাকে বড় করতে যাবেন, এখানে ঝাপসা দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। যখন আপনি স্কেল চেঞ্জ করবেন, আপাতত ঝাপসা দেখাচ্ছে, অ্যাপ্লাই করে দেখেন কি হয়, ঝাপসা রয়েছে? জি না স্যার। ওইটা হচ্ছে করার সময় ঝাপসা দেখায়, কিন্তু করা শেষ হয়ে গেলে ঝাপসা দেখাবে না। আর এমনিতে তো রেজুলেশন নষ্ট হবে স্মার্ট অবজেক্ট না থাকলে, এটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনি এটা করবেন, করার সময় মনে হবে ঝাপসা হচ্ছে, আসলে ঝাপসা হচ্ছে না। দেখেন আপনি আপাতত মনে হচ্ছে ঝাপসা, ঠিক না? কিন্তু আপনি অ্যাপ্লাই করে দেখেন, এটা ঝাপসা থাকবে না। এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়ালি করা, ঠিক আছে? তারপরে আমরা যাচ্ছি, একটু ফাস্ট করে ফেলবো। স্কিউটা দেখলাম, ডিস্টর হচ্ছে কি, যে একটাতে ধরলে আরেক মানে ভিতর দিকে হচ্ছে চলে যাওয়া যায়, এটা শুধু কর্নারে না, এটা এরকম করা যায় ইচ্ছে মতো, আপনি কি করবেন না করবেন। আপাতত ঝাপসা দেখাচ্ছে, অ্যাপ্লাই দিয়ে দেখেন, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? তো এটার একটা প্রয়োগ দেখাবো আমরা এখনই আপনাদের। প্রয়োগ দেখানোর আগে আমরা বাটনগুলো একবার শেষ করে নেই, কি কি আছে এখানে। পার্সপেক্টিভ হচ্ছে যে এটাকে আপনি যখন করবেন, ওই যে একসাথে আসে, দুই সাইড একসাথে না?
উপরেও করতে পারেন। এটা ব্যাপক ব্যবহার হয় বিজ্ঞাপনে। দেখবেন আপনি একজনকে কাছে থেকে দূরে দেখায়, দূরে থেকে কাছে দেখায়, রাস্তা বোঝানোর জন্য, বুঝছেন? এটা ব্যবহার হয়, অনেক ব্যবহার আছে এটার। তো মোটামুটি এখানে আরেকটা বাটন বাকি আছে, ওটা দেখি আমরা, তারপরে একটা প্রয়োগে যাব আমরা। র্যাপ টুল, এটা কি হয় যে আপনি চাইলে এটাতে দেখাই আমরা, এটা এই যে ছবিটাকে এরকম বড় করে ফেলতে পারে, বুঝছেন? রাউন্ড ছিল না, কিন্তু বিভিন্ন শেপ তৈরি করে ফেলতে পারেন, বুঝছেন? এখন বোঝা গেছে বিষয়টা? এটা বাটি তৈরি করে ফেলতেছি আমি। জি স্যার। এখন আবার কে আসলো আমাদের ক্লাসে? আফসার আহমদ। উনি আসলে খুব সমস্যার মধ্যে আছে, শেষ পর্যন্ত আসছে উনি। উনি চিন্তা করছে না আসার চাইতে শেষেই আসা ভালো। কি বলেন আফসার আহমদ? স্যার আমার ওই ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আমি জয়েন করতে পারি না আগে। মোবাইল দিয়ে ঢুকে যেতেন। স্যার ভাই আজকাল লাইট হয়ে গেছে। জি, মোবাইল দিয়ে, মোবাইলে কি ঢুকতে মোবাইল ইলেকট্রিসিটি লাগে? ডাটা ডাটা ওয়াইফাই তো লাগবে, ওয়াইফাই তো লাগবে স্যার। না, কিছুটা আপনি ডাটা রাখবেন। ডাটার দাম এখন এখন একেবারেই কম, 9 টাকায় 1 জিবি পাওয়া যায়। এখন আজকে যে এমন হবে এটা তো কি করি, অন্যান্য সব দিন তো স্যার ওই টাইমলি তো থাকি। আপনার মোবাইলে বুঝছেন মান্থলি একটা ছোট প্যাকেজ করে রাখবেন, ইমার্জেন্সি সময়ের জন্য ইউজ করলেন। এটা 50 টাকা দিয়ে আপনি 5 জিবি নিয়ে নিতে পারেন 1 মাস মেয়াদের। ওইটা রেখে দিলেন ফেলে, যখন কোনো প্রবলেম হবে রাস্তায় যাবেন, আপনি কি রাস্তায় গেলেও আপনার ওয়াইফাই টিভি সব বন্ধ হয়ে গেল, এখন একজনের জরুরি কল দিছে হোয়াটসঅ্যাপে, আপনি দেখবেন না, ঠিক না? তো যখন রাস্তায় যাবেন ডাটাটা অন করলেন। তো 50 টাকায় যদি 1 মাস আপনাকে সার্ভিস দেয়, এটা কি বেশি কিছু? দৈনিক 2 টাকাও না, 2 টাকা থেকেও কম। ওই সার্ভিসটা আপনি কেন নেবেন না? দৈনিক 2 টাকার বিনিময়ে যদি আপনি এই সার্ভিসটা পান, তাইলে আপনি ওয়াইফাইয়ের জন্য ডিপেন্ড করে থাকবেন কেন? আপনি তো আর 24 ঘন্টা বাসায় থাকেন না, বাইরে তো হন। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা এটা বুঝছি, ঠিক আছে। এখন আমরা একটা প্রয়োগ দেখতে যাচ্ছি, প্রয়োগ। জি স্যার। প্রয়োগ বলতে একই আমাদের জিয়ের প্রয়োগ। এই ট্রান্সফর্মের প্রয়োগ করে আমরা একটা বক্স তৈরি করব, খুব কম সময়ের মধ্যে আমরা করে ফেলবো, করেই আমাদের ক্লাস শেষ করে দেবো আজকে। এগুলো আমি রাখলাম এমনি। আমরা একটা বক্স নিয়ে আসি, বক্সকে লেবেলিং কীভাবে করা যায় দেখি। ছবি কোথায়? ক্লাস এটার মধ্যে আমরা লেবেল দেব। লেবেলটা আমরা কি দিতে পারি? এটা তো স্পিকার, আমরা দুইটা ছবি নিয়ে আসি। কম্পিউটারের ছবি কি নিয়ে আসতে পারি? মানুষের ছবি একটা নিয়ে আসি। এটা খারাপ হবে না, অনেক বড় ছবি, যদিও আমরা কেটে নিয়ে যাব, এতটুকুই থাক।
আরেকটা ছবি আনি। এখন একটা ফুলের ছবি নিয়ে যাই। দাঁড়ান, এটা ছবি আমাদের দরকার লম্বাটে এরকম, ঠিক না? এটাকে আমরা লম্বাটে একটা ছবি নিয়ে আসি। এবার দেখেন, আমরা প্রথমে এটাকে আমরা এখানে ট্রান্সফর্ম করব। সরাইলাম, ছবিটা আমরা একটু ছোট করে নিই। আমরা যদি ট্রান্সফর্মে গিয়ে এটাতে যাই, এটা লাগবে না, এটা না, স্কিউতে গেলেই হবে আমাদের। স্কেপ দিই আমরা, পার্সপেক্টিভ, এটাও না, আসলে স্কিউ সম্ভবত, হ্যাঁ এটাই না, এটা তো না। কোনটা ছিল এখানে? একটা ছবি ছিল না, ইচ্ছে মতো আমরা কর্নারকে মুভ করতে পারছিলাম। পার্সপেক্টিভ নাকি একসাথে হওয়ার তো নিজেই অনেকদিন ধরে করি না, তো এই জন্য আমার মাথায় নাই। স্কেল নামে হবে, স্কেল, ডিস্টর্ট, স্কেল, হ্যাঁ ডিস্টর্ট, ডিস্টর্টটাই। সেটাই ডিস্টর্ট। দেখেন কীভাবে সাইড দিয়ে এটা বসানো যায়, খুব সহজে এটাকে আপনি এখানে প্লেসিং করে ফেলতে পারেন লেভেল। প্রয়োজনে একটু সাইডটাকে আলাদা করে রাখলেন একটু বর্ডার দেখানোর জন্য। কি সমস্যা হলো? স্টোরে আবার যাই আমরা। ঠিক আমরা এরকম রাখি, তারপরে ডিস্ট্রটে যাই। এই কর্নার থেকে নিখুঁত করতে হবে মোটামুটি। আমরা দেখলাম কেন হচ্ছে না, এখানে বেশি হয়ে গেছে, ছবি বড় বেশি হওয়ার কথা। লেয়ারে কোনো প্রবলেম আছে মনে হয় স্যার, দেখুন লেয়ারের কি প্রবলেম? নিউ লেয়ার করে করতে হবে নাকি? এটা নিউ লেয়ার তো আছেই, যখন আপনি কপি পেস্ট করবেন অটোমেটিক্যালি নিউ লেয়ার হয়ে যায়, বুঝছেন? কপি পেস্ট করলেই নিউ লেয়ার, এটা আপনি ম্যানুয়ালি লেয়ার করতে হয় না, বুঝছেন? আমরা আরেকবার দেখি। স্যার একটা লেয়ার লক লাগাই রাখলাম স্যার। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড না স্যার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে লক লাগাই। এই ছবিটি আমরা বাদ দিয়ে দিই, আরেকটা ছবি নিয়ে আসি। এটা আসলে এরকম হওয়ার কথা না। কার শব্দ করতেছে ভাই? সাইফুর ভাই মিউট করে। দাঁড়ান আমরা কিছু ছবি বাদ দেই।
এটা নিয়ে দেখব, অনেক ছোট। বুঝতে পারছি কি হয়েছে। আমরা কম্পিউটার ব্যাকআপ নেই নাই কিছুদিন ধরে, বুঝছেন তো। ব্যাকআপ না নেওয়ায় কি হয়েছে, আমি রাখলাম আপনাদের সেভ করে। আজকে কত নম্বর ক্লাস? 17 12 নম্বর স্যার। 12। এখন দেখুন হয়ে যাবে। ইসাজি তাক লম্বাটা হয়ে গেল। আমরা এটাকে আগে রোটেট করতে হবে, এরকম তো আমরা রাখবো। একটু আগে পজিশনটা একটা কর্নারে ঠিক করে রাখলে ভালো হয়। তারপরে আমরা চাইলে কি করতে পারি, যেমন ট্রান্সফর্ম বুঝেন তো। যদি আপনি চান যে এটাকে একটু লাইট করবেন, লেয়ারের এখানে গিয়ে অপাসিটি একটু কমিয়ে দিলাম ওটার সাথে অ্যাডজাস্ট করার জন্য, কিংবা ছবিটাকে কাটার সময় ফেদারও নিয়ে আসতে পারতাম। তো এভাবে আর কি আমরা বিভিন্ন লেভেল তৈরি করতে পারি, বুঝছেন। ট্রান্সফর্মের অনেক মজার মজার ব্যবহার আছে, শুধু এটা না, অনেক ইন্টারেস্টিং ব্যবহার আছে। আপনি করলে বুঝবেন যে কিভাবে এটাকে এই যে 3D মোডের মধ্যে নিয়ে রাখা যায়। যেমন এই যে একটু মাপযোগ করে আর কি আপনি ভালো করে অ্যাডজাস্ট করবেন। আমরা তো এখন আসলে রাফলি করছি, ঠিক না, এত সময় দেই নাই। তাহলে আমরা বুঝছি বিষয়টা, ঠিক না। বিভিন্ন বোতলের মধ্যে যে লেভেলগুলো তৈরি করে ম্যাক্সিমাম পিকচারকে ওইভাবে ট্রান্সফর্ম করে লাগিয়ে দেয়, বুঝছেন। ভেরি কম সময়ের মধ্যে হয়ে যায়। এটা লাগানোর আরও অনেক পদ্ধতি আছে, তো আমরা বেস্ট ওয়ে হচ্ছে এটাই, কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে আপনার, বুঝছেন। আর জায়গার সাথে করার জন্য আপনি ওই যে অপাসিটি কমিয়ে দিলেন, যাতে ওটার সাথে অ্যাডজাস্ট হয় সহজে, কিছু বোঝা না যায় সমস্যা কি। কিংবা ছবিটার মধ্যে যদি আপনি ফেদার ইউজ করতেন কেটে নিয়ে আসার সময়, তাহলে তো সাইডটা আরও ক্লিয়ার হয়ে যেত, ঠিক না। ফেদার বুঝেন তো। ব্রাশ দিয়েও করা যায়। এখন সিলেকশন দিছে, কাটিয়ে ফেদা দিলে তুই বসার। বুঝি নাই। সিলেকশন টুল দিছে আর কাটার সময় স্যার ফেদার দিলে তো অটোমেটিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, তো আমরা এখন দিচ্ছি তো এটাই। এখনও যদি আমরা করি এটা সাইডটাকে মিলানোর জন্য, আমাদের অলরেডি এটা ফেদার আমরা ইউজ করছি, সর্বোচ্চ ফেদার আছে। ফেদার কি সর্বোচ্চ? এটা 100% অপাসিটি। সাইডটাকে একটু মিলিয়ে দিলেন আগে আপনি, ব্যাক করে, এই ছিল, হালকা করে মিলিয়ে দিলেন আপনি। শুরুতে করলে আগে আমরা এই সময়টা নষ্ট হইতো না, কারণ এরকম করতে তো আমরা সময় লাগবে, ঠিক না। জি স্যার। তবে এটা সহজেও করা যায়, অনেক পদ্ধতি আসলে, পদ্ধতির শেষ নাই। এক্সাম্পল দেখেন আপনি সহজে করতে পারেন কিভাবে। যদিও এটা আমাদের এখনকার বিষয় না, আমরা পলিগনাল লেসো টুল নিলাম মনে করেন, নিয়ে আমি যদি এখান থেকে কর্নারগুলো আমি দিয়ে দিচ্ছি এমনি,
শুধু ভিতরে হবে, আমরা রিভার্স সিলেকশন দিতে হবে, ইনভার্স সিলেকশন। এখন দেখেন আমি যদি ব্রাশটাকে বড় করে নেই, এখন ফেদার হয়েছে নাকি? হয় নাই, না এটা ফেদার হয় নাই, বুঝছি এই সিলেকশনে ফেদার হবে না। যাই হোক, আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারছি যে এভাবে আমরা লেবেল তৈরি করতে পারি খুব সহজে এবং সাইডটাকে মিশিয়ে দিতে পারি। বড় করে করলে মনে আরো ভালো করে মিশবে, ব্রাশ বড় রাখলে এখানে সুবিধা, ঠিক না? হ্যাঁ, এটাই ভালো করে মিলছে। এখন মোটামুটি ক্লিয়ার। জি স্যার। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মের একটা প্রয়োগ দেখলাম আমরা, ট্রান্সফর্মের বিস্তারিত দেখছি। এতটুকু আমাদের আজকের ক্লাস শেষ। আপনারা এটা একটু প্র্যাকটিক্যাল দেখবেন। আর আপনাদের তো মোটামুটি মাইক্রো ওয়ার্কারের আসলে এখন আর তেমন কিছু করার নাই, ঠিক না? আপনারা নিজে নিজেই মানে করার নাই না, মানে ক্লাসে তেমন কিছু বোঝানোর নাই। এখন আপনারা যা করবেন সেটা হচ্ছে যে আপনারা নিজে নিজে করবেন, বুঝছেন? স্যার পেন্ডিং এ যে কাজগুলো আছে সেগুলো কিছু করা লাগতো না নি? এখন আপনারা কাজগুলা করেন, কোনো প্রবলেম হলে আমরা দেখব, কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি আপনাদের আর কিছু কিছু ফটোশপের কাজ দেখাই, তারপরে আপনারা ওইটা তো আমাদের আছেই, যেহেতু আপনাদের এখনও অনেক কাজ বাকি, বুঝছেন? আপনাদের তো কাজ করতে হবে। স্যার হোমওয়ার্ক কোনো আছে স্যার কাজ? অন্য কাজ বলতে কি? হোমওয়ার্কের স্যার। এই তো হোমওয়ার্কের কাজ আপনি পেয়ে গেলেন। ট্রান্সফর্ম প্রয়োগ করে আপনি এরকম লেবেল তৈরি করবেন, ছবিকে বিভিন্নভাবে এই ট্রান্সফর্মের যে কাজগুলো আমরা দেখাইছি, বুঝছেন? স্যার এইগুলো আপনি প্রয়োগ করে কিছু বানিয়ে দেখান আমাদের আগামী ক্লাসে। আচ্ছা ঠিক আছে স্যার। বক্সের কাজ নেই স্যার, এই যে এরকম 3D আপনি মুখস্থ কাজ করবেন না, আমি তো দেখাইলাম। এখন মনে করেন একটা আপনি হয়তো অন্য কোনো বক্সের মধ্যে ছবি প্রিন্ট মানে লেবেল দেবেন, কিংবা ছবিকে যে সাইজ চেঞ্জ করা, মানে আমাদের আগের পেজটা আমি সেভ করে রাখছি কিন্তু। আরেকটা পেজ ছিল না যেখানে আমরা দেখাইলাম ট্রান্সফর্ম, রুটেট, ডাবল করা, পজিশন ঠিক করা। ভিডিও দেখবেন, আপনি ভিডিও দেখলে বুঝে ফেলবেন কি কি আপনাকে করতে হবে। বুঝতে পারছেন? স্যার। স্যার আমার একটা জবে স্যার নট স্যাটিসফাইড দেখাইছে স্যার, কোনো প্রবলেম হইব নি পরে? প্রবলেম কি? এটা তো সমস্যা না, দেখাইতে পারে, অনেকেরই তো দেখাচ্ছে। যে স্যার আমার 9টা কাজ স্যার কমপ্লিট হইছে, একটা স্যাটিসফাই হয়ে গেছে স্যার। স্যাটিসফাই মাত্র একটাই হইছে? জি স্যার। 9টা স্যার পেমেন্ট দিছে স্যার, এখন ঢুকছিলাম পেমেন্ট দিলাইছে। ঠিক আছে, এগুলো আপনার এক্সপিরিয়েন্স গেদার কারণে একটা জিনিস নিয়ে আমরা প্রতিদিন পড়ে থাকলে হবে না। আপনাকে এটা দেখানো হয়েছে আপনাদের, এখন আপনারা নিজে নিজে এটা মেনটেন করবেন যে কিভাবে কি করা যায় না যায়, কাজ আগাবেন, প্র্যাকটিস সেশনে করবেন। কোনো প্রবলেম হলে স্পেসিফিক প্রবলেম বলবেন ক্লাসে, এটা নিয়ে আমরা কথা বলবো, বুঝছেন? নির্দিষ্ট করে আপনার প্রবলেম বলতে হবে যে আজকে আমার এই প্রবলেম। স্যার আমার লিংকটা শেয়ার করা হয়নি স্যার। আপনি দেন না এখনো লিংক? জি না স্যার, আমি আমার ইউজার নেমটা আর ইয়েটা দিবনি স্যার, যে আমার ইয়ে লিংক, যে অ্যাকাউন্ট, ওই যে ইউজার নেমে ক্লিক করে শুধু লিংকটাই দেবেন, আর কিছু না। আপনি এখনই দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন। জি স্যার। দিতে তো আপনার সময় লাগার কথা না, তাৎক্ষণিক দিয়ে দেন। এটা ছিল আমাদের আজকের ক্লাস। এমনি রাখলাম আগে আপনাদের বোঝার সুবিধার জন্য যে এটা আমাদের ক্লাস ছিল। এই যে সাইজটা আমরা মিলাইলাম, কিভাবে সাইজ দুইটা হইল,
এই পেজটা আপনাদের ফটোশপে আমি আপলোড করে দেব যখন কাজ করবেন, মনে রাখার সুবিধার জন্য। ভিডিওর কভার পেজ হিসাবে এটাকে রাখলাম আর কি। দিয়ে দিচ্ছি স্যার। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি 3টা কাজ কমপ্লিট করছি স্যার, কিন্তু আজকে 7 দিন হয়ে গেল। আমার কোনো কিছু কাজ জানাই 10 না দিনও স্যার। লেখা থাকে, আপনাকে দেখতে হবে যে ওইটা আসলে কয়দিন লেখা আছে। যদি আপনার 7 দিন লেখা থাকে 7 দিনের দিনই পেয়ে যাবেন, যদি 10 দিন লেখা থাকে 10 দিনের মধ্যে পাবেন। স্যার জব কিরকম লক করেন স্যার, এই জিনিসটা আমি দেখছি না। আপনি কি কোনো জব করছেন? করছি স্যার অলরেডি, মানে 10টা তো স্যার করছি, একটা স্যাটিসফ্যাকশন 9টা কমপ্লিট হয়েছে স্যার। লক কিরকম হয়েছে স্যার, যেন আমার টাইম শেষ হলে স্যার পরে জব জমা দেওয়ার সময় স্যার দেখা অটোমেটিকলি বেক হয়ে বার হয়ে যায়। আর এটা লোকের কোনো বিষয় নাই, আপনি যখন জবে ঢুকবেন নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে। তো এটা তো আপনি আগে কাজ করবেন পরে জবে ঢুকবেন। আপনি কি জবে ঢুকে তারপরে কাজ করেন? জি স্যার। কেন আপনাকে কেউ বলে নাই এটা? আপনি কি গ্রুপ স্টাডিতে কখনো গেছেন? না স্যার, গ্রুপ স্টাডি করতাম পারছি না। আমরা এখানে যারা কাজ করলাম ক্লাসে, যে অনেকগুলা ক্লাসে আমরা দেখাইলাম যে আমরা প্রথমে কাজের ইনস্ট্রাকশন দেখে কাজটা করি, তারপরে অ্যাকসেপ্ট দ্য জব বলি। এটাই তো প্রক্রিয়া। আপনি ব্যক্তিগতভাবে করবেন কেন? আপনি কাজ করার পদ্ধতিগুলো দেখবেন, ভিডিওতে দেখবেন। কম বুঝলে বেশি ভিডিও দেখবেন। সাধারণত হয় কি, যারা কম বুঝে তারা ভিডিও দেখে না। এটা তো করলে হবে না। আপনি যদি বুঝেন কম তাহলে দেখতে হবে বেশি, ঠিক না? আপনি যে প্রশ্ন করছেন এখানে 99% স্টুডেন্ট এই আনসার জানে, তাহলে এই প্রশ্নটা আপনি ক্লাসের জন্য নিয়ে বসে আছেন কেন? আপনার প্রশ্নের উত্তরটা এখানে যদি 20 জন থাকেন 19 জনেই জানে যেটার প্রশ্নের আনসার কি। না স্যার, কোনো সময় স্যার এক্সপেক্ট করি না, তারপরেও যে ক্লাস জব কমপ্লিট হওয়ার পরে স্যার এটা অটোমেটিকলি বেক হয়ে বার হয়ে যায়। জবটা মিলে না স্যার, দেখা যায় জব সব কমপ্লিট হয়ে গেছে। এই কথারই আনসার আপনাকে দিছি যে এই যে প্রশ্নটা আপনি করছেন এটার আনসার আপনার ক্লাসে যত স্টুডেন্ট আছে 99% স্টুডেন্টই এটা জানে। তো 99 জনে যদি জানে, যেমন ধরেন সাইফুর রহমান তালুকদার দুলান বলেন তো, উনি যে প্রশ্ন করছে এটা সলিউশন কি আপনি জানেন? জি স্যার, জানি স্যার। তো তাইলে উনি প্রশ্ন করবে কেন? সবাই যেহেতু জানে, তাইলে তো যে মিনহাজ মানোর ওনার লিঙ্ক দেওয়া হয়, তাহলে তো আপনাদের কাছ থেকে জেনে নিতে পারতো। এই প্র্যাকটিস সেশনে আসে না কেন? আপনাদেরকে বললে আপনি গ্রুপে এইসব প্রশ্ন গ্রুপে করবেন। গ্রুপ এটা কি জন্য বানানো হয়েছে এটা কি জানেন আপনি? এখানে যে আপনাদের গ্রুপ আছে 25 গ্রুপ, এটা কেন? স্যার যে এটার কারণ কি, যে এখানে আপনি লিখবেন যে আমার কাজ লক হয়ে যায় কেন, না এটা লিখতে পারেন না? ঠিক আছে, এখন তো লেখমু স্যার। ওইখানে লিখে দিবেন, দিলে ওখানে আপনি আনসার পেয়ে যাবেন। আচ্ছা, আমরা মনোয়ারেরটা দিয়ে দিলাম। আর কে দিছেন চেটে? 2 জনে দিছেন আজকে। একে মুরাদ হোসেন। মুরাদ হোসেন কে এর আগে দেন নাই? স্যার আমি গতদিন দিয়েছিলাম, আমারটা কি মানে অ্যাড করা হয়েছে কিনা? কোথায় একে মুরাদ? আপনার শিডিউলে কি এরকমই লেখা একে মুরাদ হোসেন? হ্যাঁ, দেওয়া হয় না। এখন আমি দিয়েছি। স্যার আমারটা দেওয়া হয়েছে নি স্যার, ফখরুল ইসলাম। আর মাইক্রোফোনে শব্দ হয়। আপনারা একটু দেখেন তো এখানে আপনার নাম কোথায়, দেখেন আপনি খুঁজান। 31 দেওয়া হয়েছে না স্যার। ফখরুল ইসলাম খালি। আপনি দিলেন দিলে তো স্যার, আমরা আমি দেব। চারটা। আপনি কি দিছিলেন? জি স্যার, দিছিলাম। ও পরে কালকে দিছিলেন? কালকেটা মনে হয় আপডেট করি নাই। চাইলে এখন আপনি আবার দিয়ে দিতে পারেন শর্ট সময়ের মধ্যে, আমি খুঁজাখুঁজি করলাম না। দিতে পারবেন? জি স্যার, দিলাম স্যার। এই লিস্টে তো দেখলাম আমারটাও অ্যাড করা হয় নাই। আফসার আহমেদ আমারটাও অ্যাড করা হয় নাই। কালকে আমি লিখে রাখছিলাম, ঠিক আছে এখান থেকে আমি নিয়ে নেব। ওইখানে আমি কালকে লিখে রাখছি 19 এবং 25। 25 কোথায় দেখে দাঁড়ান।
আপনাদের পেজটা তো দেখি না আমি। 19-এর কিছু ইনফরমেশন আছে যেটা বাকি ছিল। হ্যাঁ ঠিক আছে, এই পাইছি। এটা কি প্রথমটা? এটা তো আফসার আহমদের মনে আছে। হয়েছে আমার আছে। জি স্যার ঠিক আছে। আফসার আহমেদ প্রথম দিকে নাকি? বুঝতে পারছি, গতদিন আপনারা যারা দিয়েছেন তাদের কারোই হয় নাই। Yes, sir. এরা বাকি আছেন, এদের আমি দিয়ে দেবো। আমি আসলে 19 বেস লিখে রাখছি, এই জন্য আমি খুঁজে পাই নাই, রিনেম করে ফেলি তখন। স্যার আমার লিংকটা দিচ্ছি স্যার এখন। বুঝছেন, ওই 19 লিখে রাখছি, এই জন্য সমস্যা হয়েছে। এখন দিয়ে দেবো আমি। ফখরুল ইসলাম, জি স্যার। দিলাম। কত নম্বর আপনার সিরিয়াল নাম্বার কত? এটা কি ফখরুল ইসলামের মৌলভীবাজার? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা ক্লাস শেষ করে দিই। স্যার আমারটা দিলাম স্যার। আপনি কি গতকালকে দিছিলেন? স্যার গতকালও দিয়েছিলাম, আজকেও দিলাম। সমস্যা নাই, গতকালকে এটা আমি আপডেট করি নাই, তো দেখাইলাম আপনাদের শীট যে গতকালকে এটা সবারই রয়ে গেছে, এটা আমি আপডেট করে নিব পরে। ঠিক আছে, আচ্ছা জি স্যার, আজকে তারপরেও পাঠালাম। সমস্যা না, টেনশনের কিছু না, আমার কাছে সেভ আছে। জি স্যার। ওকে, তাইলে ভালো থাকেন, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। আমাদের আগামী ক্লাস কি বারে? বৃহস্পতিবারে। জি স্যার। বৃহস্পতিবারে